প্রেমসন্ধিক্ষণ সাইদা মুন পর্ব 11 থেকে 15। তাহসান, তুই এত রাতে এখানে? তালহার কথায় মেহরিন এবার তার থেকে চোখ সরিয়ে পাশে থাকা তাহসানের দিকে তাকালো। তাহসান মেহরিনের দৃষ্টি টের পেয়ে হালকা হেসে উত্তর দিল, ফুফু বলছিল এখানে থেকেই ব্যবসা সামলাতে, তাই চলে এলাম। তালহার কণ্ঠ কিছুটা ভারী হয়ে উঠল। এতদিন তো আসিসনি, এখন হঠাৎ? ওই রান্নাবান্নার ঝামেলা হয়, একা মানুষ। তোর বাসায় তো বউ আছে। তাহসান এবার চোখ ছোট করে বলল, এ বাসায় থাকলে তোর প্রবলেম নাকি? তালহা কিছু বলার আগেই তিতলি বেগম এগিয়ে এসে বললেন, আরে কি হয়েছে কি? তাহসানকে আমি বলেছি চলে আসতে। বর রান্না নাকি তেমন জমে না, ঠিকমতো হয় না। ছেলেটা খেতে পারে না ভালো করে। যা তো বাবা, ফ্রেশ হয়ে আয়। আর তুইও তো মাত্রই এলি, ফ্রেশ হয়ে আয়। দুজনের জন্য খাবার বাঁচি। তালহা আর কথা না বাড়িয়ে মেহরিনকে পাশ কাটিয়ে সোজা রুমে চলে গেল। তাহসানও চলে গেল গেস্ট রুমে। মেহরিন ভোতা মুখে দাঁড়িয়ে রইল। তালহা কি আনেনি ওর না? হ্যাঁ না কিছুই তো বলল না। চুপচাপ সেও রুমে চলে গেল। কিন্তু ভেতরে ভেতরে খচখচ করছে, মনে হচ্ছে সরাসরি গিয়ে তালহাকে জিজ্ঞেস করবে। কত আশা নিয়ে বসেছিল সে। এভাবে কি তার আশা ভেঙে যাবে? তা তো হতে পারে না। তাই সিদ্ধান্ত নিল, যাবে তালহার রুমে। ঘড়ির দিকে তাকিয়ে বসে রইল। গুনে গুনে 1 ঘন্টা পর বিছানা থেকে উঠে দাঁড়ালো। এতক্ষণে নিশ্চয় খাবার শেষ, তালহাও রুমে ফিরে এসেছে। এদিকে তাহিয়া মুখে ফেস প্যাক লাগিয়ে নিশ্চিন্তে বসে আছে। মেহরিনকে বের হতে দেখে বলল, কি রে, আবার কই যাস? এদিকে আয়, মুখে এটা লাগা। মেহরিন নাক তুলে বলল, আমার এসবের দরকার নেই, নিজেই মাখ, বেশি করে। আমি আজেবাজে জিনিস মুখে দিই না। তাহিয়া মুখটা মোড়া মেরে বলল, হাহ, ভালোর জন্যই বলছিলাম। একটু স্কিন কেয়ার করলে তোকে আরো সুন্দর দেখাবে। তখন ছেলেরাও তাকাবে। ছেলেদের কথা শুনতাই মেহরিন দ্রুত পায়ে তাহিয়ার সামনে গিয়ে বলল, তোর ভাইও তাকাবে। তাহিয়া চোখ থেকে শশার টুকরো সরিয়ে পিনপিনে চোখে তাকালো। তোর কি আমার ভাইকে মেয়ে মনে হয়? মেহরিন চমকে উঠে গালে হালকা চাপড় মেরে বলল, তওবা, তওবা, নাউজুবিল্লাহ। কিসব বলিস, মেয়ে মনে হতে যাবে কেন? তো আবার জিজ্ঞাসিস কেন? মেহরিন মুখটা চুপসে পাশ ঘেঁষে বসল তাহিয়ার। তা দেখে তাহিয়া ভান করে বলল, কি ব্যাপার, এত ঘাসাঘেঁষি কিসের? আমাকে আবার গে ভেবেছিস নাকি? আমি কিন্তু ওরকম না, সর। আরে না, মানে বলছিলাম, আমাকেও একটু লাগিয়ে দে। তাহিয়া মনে মনে হেসে উঠল। তবু উপরে উপরে গম্ভীর মুখে বলল, কেন? তুই না আজেবাজে জিনিস মাখিস না। যা সর, কি কাজে যাচ্ছিলি যা। এবার মেহরিন তাকে শক্ত করে জড়িয়ে ধরে ইনোসেন্ট মুখ করে বলল, আরে এমনি ঢং করছিলাম, দে না দে। তাহিয়া এবার হেসে ফেলল। বাটি থেকে নিজের বানানো ফেসপ্যাক তুলে মেহরিনের মুখে মাখাতে লাগলো। আমার ভাইটাকে পোটানোর পুরোদমে প্রস্তুতি চলছে। লাভ নাই, পোটাতে পারবো না মনে হয়। তোর ভাইটা নিরামিষ। তোর কথা মতো যত্ন করার চেষ্টা করি, তাও তো আমার দিকে ফিরেও তাকায় না। এত অধৈর্য হলে চলে। আমার ভাই কিন্তু যেই না। একটু সময় লাগবেই। হ্যাঁ, গম্ভীর ঠিকই, তবে মনের দিক দিয়ে খুব ভালো। কথার মাঝেই ফেসপ্যাক লাগিয়ে দিল সে। মেহরিন ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত প্রায় 11টা। তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে কফি বানিয়ে তালহার রুমের দিকে ছুটল। দুবার টোকা দিতেই ভেতর থেকে সেই পরিচিত গম্ভীর কণ্ঠ ভেসে এল, কাম। এই এক শব্দ যেন প্রতিদিনের শোনার অভ্যাসে পরিণত হয়েছে। একদিন না শুনলে মন অস্থির হয়ে যায়। যেমন 2 দিন আগে অনেক রাতে ফিরেছিল তালহা অফিসিয়াল কাজে আটকে। খেয়েই ঘুমিয়ে গিয়েছিল, তাই যেতে পারেনি মেহরিন তার রুমে। সেজন্য সারা রাত ছটফট করে শেষে ভরে গিয়ে চোখ লেগেছিল মেয়েটার। মুচকি হেসে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই সে দেখল, আগের মতোই ল্যাপটপ হাতে তালহা বসে আছে। এগিয়ে গিয়ে কফির কাপটা বাড়াতে গিয়ে চোখ আটকে গেল তালহার মুখে। চারপাশ যেন থমকে গেছে তার। তালহার চোখে মোটা খয়েরি ফ্রেমের চশমা, চুলগুলো এলোমেলো হয়ে কপালে ঝুলছে, মাঝে মাঝে চিকন ঠোঁটজোড়া কামড়ে মনোযোগ দিয়ে কিছু করছে। মেহরিন যেন আগের তুলনায় আরো গভীরভাবে ক্রাশ খেল। অবাধ্য মনে নানা অনুভূতিরা আবারও ছেকে বসল। ইচ্ছে করছে এভাবে তাকেই কয়েক যুগ কাটিয়ে দিতে। এদিকে কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, তালহার মধ্যে এতটাই ডুবে আছে যে সে ডাকতেও ভুলে গেছে। কেবল তাকিয়েই আছে তালহার দিকে। বেশ কিছুক্ষণ কোনো সারা শব্দ না শুনে তালহা মাথা তুলে তাকালো। মেহরিনের দৃষ্টি পেয়ে ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার, এভাবে দাঁড়িয়ে আছো কেন? তালহার কথায় মেহরিনের হুঁশ ফিরল। দ্রুত চোখ সরিয়ে কফি এগিয়ে দেয়। তালহা একবার তাকিয়ে কফি হাতে নিয়ে বলল, থ্যাংক ইউ, এটার দরকার ছিল খুব। বলে চুমুক দিতে যাবে, অমনি যেন কিছু মনে করে মাথা তুলে তাকালো আবার। অবাক চোখে বলল,
এসব কি মাখিয়েছ মুখে? মেহরিন নিচের ঠোঁট কামড়ে বলল। ফো, ফেসপ্যাক। তালহা যেন কিছুটা বিরক্ত হলো। এসব মুখে লাগিয়ে মুখটা নষ্ট করো না হুদাই। আল্লাহ যা দিয়েছে তাতেই তুমি মাশাল্লাহ সুন্দর দেখতে। তাহিয়াকে বলেও বুঝাতে পারি না। যেদিন সাইড ইফেক্ট হবে সেদিন বুঝবে ব্যাধবটা। তালহা জ্ঞান ছাড়তে লাগলো, কিন্তু মেহরিন আটকে রইল প্রথম দুলাইনে। তালহা তাকে সুন্দর বলেছে, তার প্রশংসা করেছে। অবাক হয়ে তার কানে আর কোনো শব্দ ঢুকলো না, কেবল বাজতে থাকলো সেই বাক্যটা, তুমি মাশাল্লাহ সুন্দর দেখতে। তবে ধ্যান ভাঙল তালহার হাতের নড়াচড়ায়। একটা শপিং ব্যাগ এগিয়ে দিল সে মেহরিনের হাতে। তোমার ওড়না। মেহরিন ব্যাগ হাতে নিতেই চেহারা উজ্জ্বল হয়ে উঠল। এই তো সারাদিনের প্রতীক্ষা। তালহার দেওয়া প্রথম উপহার। যদিও বা নিজেই খুঁজে নিয়েছে, তবে তার দেওয়া প্রথম জিনিস তো। আগ্রহ নিয়ে খুলে দেখল ভেতরে অনেকগুলো হিজাব। এক একটা এক এক রঙের। অবাক হয়ে তাকালো তালহার দিকে। এতগুলো কার জন্য? তোমার। কিন্তু আমার তো এত দরকার ছিল না। খুদাই টাকা নষ্ট করলেন। একটা করে আনতে কেমন লাগে, তাই পুরো সেট এনেছি। আর এটা নাও। বলেই আরেকটা ব্যাগ এগিয়ে দিল। মেহরিন সেটাও নিল। তার ভেতরে অনেকগুলো চকোলেট। আরও অবাক হয়ে জিজ্ঞেস করল, চকোলেট কেন? তালহা কিছুটা অপ্রস্তুত হয়ে গলা ছাড়ল। তাহিয়া বলেছিল আনতে। মেহরিন খুশি মনে বেরিয়ে যেতে যেতে বলল, ওহ আচ্ছা, তাকে দিয়ে দিবনে। তাকে চলে যেতে দেখে তালহা হঠাৎ ডেকে উঠল, শোনো। মেহরিন ঘুরে তাকাতেই তালহা মিনমিনে গলায় বলল, দ, দুজনের জন্যই এনেছি, তুমিও খেও। মেহরিন শুধু আচ্ছা বলে রুমে ফিরে এল। তার খেয়াল সেদিকে নেই। সে কেবল রঙে ভেসে আছে। তালহা তার জন্য নিজে পছন্দ করে এতগুলো হিজাব এনেছে। আনন্দে সে দৌড়ে গিয়ে তাহিয়াকে বসিয়ে হেঁকে হেঁকে ওড়নাগুলো দেখাতে লাগলো। মেহরিনের খুশি দেখে তাহিয়া হাসল। মেয়েটাকে এমন হাসি খুশি দেখতে তার ভীষণ ভালো লাগে। রক্তের কেউ না, অথচ বড্ড আপন লাগে। হয়েছে হয়েছে, আমি দেখেছি ভাই। এবার যা, মুখটা ধুয়ে আয়। ঘুমাতে হবে। সকালে যে কলেজ আছে, খেয়াল আছে তো? মেহরিন খিলখিল করে হেসে উঠল। তাহিয়া একদম মায়ের মতো শাসন করে, অথচ বয়স তো প্রায় সমান। ওড়নাগুলো রেখে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে বেরোতেই দেখে তাহিয়া সন্নিগ্ধ চোখে তাকিয়ে আছে। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, কি হলো, এভাবে তাকাচ্ছিস কেন? সত্যি করে বল, তোর আর ভাইয়ার মধ্যে কিছু চলছে নাকি? আরে না, কেন? তো ভাইয়া তোকে এতগুলো চকোলেট দিল কেন? আমি চাইলে তো দেয় না, বলে দাঁতে পোকা হবে। মেহরিন চমকে জিজ্ঞেস করল, তুই বলিসনি আনতে? পাগল কুত্তা কামড়াইছেন নাকি? ভাইয়াকে চকোলেটের কথা বললেও দেয় না। তাই বলিও না। মেহরিন ভাবনায় পড়ল। তালহা তো বলেছিল, তাহিয়া বলেছে আনতে। কিন্তু তোর ভাই তো বলল। কথার মাঝেই তিতলি বেগম দুগ্লাস দুধ হাতে রুমে ঢুকলেন। কি ব্যাপার, এখনো শুনি কেউ? নে, তাড়াতাড়ি গ্লাসটা শেষ করে ঘুমাতে যা দুটো। তিতলি বেগমের কথায় আর কথা বাড়াল না মেহরিন। চকোলেটের প্রসঙ্গ মাথা থেকে সরিয়ে দিল। দুধ খেয়ে ঘুমিয়ে পড়ল দুজন। তবে ঘুম কি আর সহজে আসে? প্রায় রাত 1টা পর্যন্ত গল্প চলল। প্রথম ক্লাসে কি করবে, কিভাবে থাকবে, এসব নিয়েই উচ্ছ্বাসে ভরা পরিকল্পনা। তাহিয়া শিখাচ্ছিল, দুজন সবসময় একসাথে থাকবে, কেউ কিছু বলতে এলে ডিসুম ডিসুম করে প্রতিরোধ করবে। কোনো মেয়ে ফ্রেন্ড বানাবে না, বানালেও ভালোভাবে দেখে নেবে, যাতে তাদের ঝগড়া না বাধায়, অন্য কারো আন্ডারে থাকবে না। এসব নানান প্ল্যানিং করেই রাত কেটে গেল। পরের দিন সকাল সকাল উঠে রেডি হয়ে নিচে নামল দুজন। বেশ এক্সাইটেড। তালহাও ইতিমধ্যে নেমে এসেছে, তাদের ড্রপ করে দিয়ে যাবে অফিসে। নাশতা শেষে সবাই বেরিয়ে পড়ল। কলেজের সামনে পৌঁছেই তারা নামল। তালহা তাদের দাঁড়াতে বলে গাড়ি সাইড করতে চলে যায়। মেহরিন চারিদিকে চোখ বোলাচ্ছে। অবিশ্বাস্য চোখে কলেজের গেট, নামফলক আর আশেপাশ তাকিয়ে দেখতে লাগলো। সে এত ভালো কলেজে পড়বে, এটা কি সত্যি? এতদিন তো ভেবেছিল স্কুল পর্যন্তই শেষ। চাচা চাচি তাই বলেছিল। শহরে এসে টিকে থাকতে যুদ্ধ করতে হবে ভেবেছিল। অথচ তার যেন সব সহজেই মিলল। সব কি এতই সহজ? স্বপ্ন পূরণের প্রথম ধাপে দাঁড়িয়ে সে নিজেকে বিশ্বাস করতে পারছিল না। গাড়ি সাইড করে তালহা এগিয়ে এলো। মেহরিনের হাস্যোজ্জ্বল মুখ সাথে বিস্ময়ভরা চোখ দেখে পাশে দাঁড়িয়ে বলল, কি ভাবছ? মেহরিন আনমনে বলল, আমি কি স্বপ্ন দেখছি? তার কথায় তালহা আর তাহিয়া দুজনেই হেসে উঠল। না ম্যাম, আপনি বাস্তবেই আছেন। তালহার মুখে ম্যাম শুনে মেহরিনের গাল লজ্জায় লাল হয়ে উঠল। তিনজনেই হাসল। এরপর স্যারের সাথে কথা বলে দুজনকে ক্লাসরুমের দিকে এগিয়ে দিয়ে চলে গেল তালহা। মেহরিন আর তাহিয়া আনন্দে এগোতে লাগলো নতুন মুখভর্তি সেই ক্লাসের দিকে। মাঝের সারিতে সিট পেয়ে বসতেই মেহরিন আশেপাশে তাকায়।
হঠাৎ চোখ আটকে গেল দরজার দিকে। কাউকে দেখে সে চমকে উঠে দাঁড়িয়ে পড়ল, মুখে হালকা ভয়ের ছাপ। দরজা দিয়ে কলেজ ইউনিফর্মে ঢুকছে না লম্বা, চওড়া, চিকন চাকুন বডির এক ছেলে। মেহরিন তাকে দেখে ভয়ে টুক দিলে কয়েকবার। ছেলেটি আর কেউ না, চেয়ারম্যানের ছোট ছেলে রাফি তালুকদার। আগে প্রায়শই তার বড় ভাই তাকে বিরক্ত করত, রাস্তায় ছেলেপেলে নিয়ে আটকে দিত, ভয় দেখাতো যেন পড়ালেখা ছেড়ে দেয়। অবশ্য এসবের পেছনে তার চাচিরই হাত ছিল। কিন্তু এখন এখানে দেখে ভয় হচ্ছে। সেদিন গ্রামের সবার সামনে তালহা বড় গলায় বলে এসেছিল মেহরিন তার বউ। এখন যদি সে সবার সামনে মুখফসকে বলে দেয়, তাহিয়াও তো আছে, শুনে ফেললে বিপদ। রাফি কেবল ক্লাসে ঢুকে দুগদম এগোতেই সামনে মেহরিনকে তবদা মেরে দাঁড়িয়ে থাকতে দেখে সে চমকে যায়। কয়েকবার চোখের পলক ফেলে বোঝার চেষ্টা করে এটা কি মেহরিন। যখনই বুঝো হে তো সত্যি মেহরিন, সাথে সাথে তেড়ে আসে তার দিকে। রেগে ধাক্কা মারতে হাত বাড়াতে বাড়াতে চিল্লিয়ে উঠল, তুই গ্রাম ছেড়ে কোথায় গিয়েছিলি? তোকে তো আমি। বলতে বলতে যেই না মারতে যাবে, অমনি মেহরিনের সামনের বেঞ্চে একা বসা এক মেয়ে হুট করে উঠে দাঁড়ায়। রাফিকে এভাবে তেড়ে যেতে দেখে দুহাত দিয়ে শরীরের সব শক্তি যোগ করে তার বুক বরাবর সজোরে ধাক্কা মারে। হঠাৎ আক্রমণের রাফি পিছিয়ে গিয়ে ধপ করে নিচে পড়ে যায়। এদিকে মেহরিন ভাবেনি যে ভরা ক্লাসে এভাবে মারতে আসবে। তবে যেই দেখল একটা মেয়ে রাফিকে ঠেলে ফেলেছে, সে আর দাঁড়িয়ে থাকল না। দ্রুত পা এগিয়ে গিয়ে খপ করে তার চুল টেনে ধরে। সাথে ওই মেয়েটিও চোখিয়ে রাফিকে কিল ঘুষি দিতে লাগে। তাহিয়া আকস্মিক ঘটনায় কিছুই বুঝে উঠতে পারছে না। তার মাথায় একটাই কথা, হচ্ছেটা কি? তবে ছেলেটিকে দুজন মিলে মারছে দেখে তাহিয়া ভড়কে যায়। কলেজের প্রথম দিনেই কি তাদের নাম ব্যাডলিস্টে চলে যাবে, ভাবতেই ভয়ে দ্রুত গিয়ে মেহরিনকে আটকায়। পাশের কয়েকজন মেয়েও এগিয়ে এসে সেই ফারিন নামের মেয়েটিকে থামায়। রাফিকে কয়েকটা ছেলে তুলে বেঞ্চে বসাতেই সে ব্যথায় আহ করে উঠে। আবারও ফারিন এগিয়ে আসে মারতে, তবে তাকে আটকে দেয় কয়েকজন। বজ্রকণ্ঠে সে বলল, সাহস তো কম না, মেয়েদের গায়ে হাত তুলতে আসিস? এই সাহস দ্বিতীয়বার দেখালে হাত ভেঙে দিব। তার কথার মাঝেই রাফি গালের খুশি খাওয়ার জায়গায় হাত বুলাতে বুলাতে বলতে থাকে, এই মহিলা আক্তার বেডি, আমি কি তোকে মারতে গিয়েছি? শালি মেহরিনের বাচ্চা, তোর জন্য মাইর খেতে হয়েছে। আহ, তোর কপালে বান্দর জুটুক। কথায় কথায় ঠাস দিবে। পাশে থাকা মেয়েটির রাগী কণ্ঠে বলল, তো ওই মেয়েটাকে মারতে যাবে কোন সাহসে? ও আমার পরিচিত রে বই। আম্মা দেখো, প্রথম দিনেই তোমার ছেলের হাত পা ভেঙে দিয়েছে গো। রাফির বিলাপ শুনে মেহরিন এগিয়ে এসে বলল, ভালো হয়েছে, এইটার ফাইনাল এরপর কোথায় উধাও হয়ে গিয়েছিলি? তোর ভাই কি পরিমাণ জ্বালিয়েছে জানিস? রাফি থেমে পিটপিট চোখে তাকিয়ে বলল, আব্বা আমাকে হুট করে এখানে আপার বাসায় পাঠিয়ে দিয়েছিল। পরে এখানেই স্কুলে ভর্তি হয়েছিলাম, আর যাওয়া হয়নি। মেহরিন সন্দিহান চোখে তাকিয়ে প্রশ্ন করল, সেদিন যে গ্রামে গেলাম তখন ছিলি না? রাফি কপাল কুঁচকে বলল, কোনোদিন। আমি তো সেই রেজাল্টের সময় গেছিলাম, এরপর আর যাইনি গ্রামে। কথাটা শুনতাই মেহরিন বুঝে যায় তাহলে সে এসব কিছুই জানে না। যাক, তাহলে আর ভয় নেই ভেবে পানির বোতল রাফিকে এগিয়ে দেয়। পাশে থেকে ফারিন কৌতূহল নিয়ে বলল, এই ছেলে কি তোমার পরিচিত? হ্যাঁ, আমার ফ্রেন্ড। মেহরিনের কথা শুনে ফারিন কিছুটা থতমত খেয়ে যায়। ভুল জায়গায় সাহসিকতা দেখিয়ে ফেলেছে সে, এজন্যই তার মা পইপি করে বলে পাঠিয়েছিল স্কুলের কাহিনী যেন রিপিট না হয়। এখন তার গিলটি ফিল হচ্ছে ভীষণ। হুদাই মারল। আমতা আমতা করে বলে, আসলে সরি আমি। আর কিছু বলার আগে মেহরিন থামিয়ে দেয় হেসে বলল, একদম সরি বলতে হবে না, ভালো করেছ, একে এমনিই মারতাম আমি। আমার বদলে না হো তুমি মেরে দিলে। যাই হোক এসব বাদ দাও, তোমার নাম কি? তার কথায় ফারিনও হেসে উঠে, আমার নাম ফারিন চৌধুরী। তোমার? আমার নাম মেহরিন মাহা। পাশ থেকে তাহিয়া উঠে বলল, আর আমি তাহিয়া শিকদার। তাদের সাথে সাথে রাফিও বলল, আর আমি রাফি তালুকদার। তার কথায় তিনজনই তার দিকে তাকায়। মেহরিন ব্রু কুচকে জিজ্ঞেস করে, তোকে কেউ জিজ্ঞেস করেছে? রাফি বেচারা মুখভোতা করে বসে থাকে। তা দেখে তিনজনই হেসে উঠে। একটু আগের ঘটনায় ক্লাসের অনেকেই উৎসুক নয়নে তাকিয়ে ছিল, তা দেখে মেহরিন মেকি হেসে সবাইকে বলে তারা সবাই ফ্রেন্ডস, সিরিয়াস কিছু না। ফারিনের সাথে তাহিয়া মেহরিন বেশ মিশে গেছে। মেয়েটি দারুণ মিশুক প্রকৃতির। সব দিক থেকেই যেন তাদের সবার ভাইব মিলে গেছে। প্রথম দিনেই সবাই ফ্রেন্ড হয়ে গেছে। রাফিকেও তাদের সাথে পরিচয় করিয়ে দেয়। এক কথায় প্রথম দিনেই তাদের চারজনের একটা গ্যাং গড়ে উঠেছে। বেশ ভালো লাগা, আনন্দ, ফুর্তি নিয়েই কলেজের প্রথম দিনটা কাটে। ছুটির সময় তালহা এসেছে তাদের নিতে।
দুজনকেও খুশি খুশি দেখে সে বুঝে নেয় ভালোই কেটেছে তাদের। বাড়ি ফিরতে একে একে সকলেই জিজ্ঞেস করে কেমন কেটেছে প্রথম দিন। তারাও এক্সাইটেড হয়ে কলেজ নিয়ে বলতে লাগে। সন্ধ্যাবেলা পড়তে বসেছে, তবে একসঙ্গে বসে পড়া কম, গল্প করা বেশি হচ্ছে তাদের। এভাবেই প্রায় 1 ঘন্টা চলে যায়। তারা একইভাবে একটু পড়ছে তো গল্প হাসাহাসি করছে। তবে হঠাৎ তালহার আগমনে দুজনই থেমে যায়। তালহা গম্ভীর কণ্ঠে বলল, পড়া রেখে গল্প করা হচ্ছে, আলাদা করে দিব দুজনকে। দুজনই ভয়ে হালকা চিৎকার করে ওঠে। না না। তালহা গায়ের কোট খুলে এক হাতে নিয়ে এগিয়ে এসে ফিজিক্স বই খুলে নিউটনের সূত্র বের করে তাদের সামনে রেখে বেরিয়ে যেতে যেতে বলল, 15 মিনিটের মধ্যে আমি ফ্রেশ হয়ে আসছি, এসে সূত্রগুলো ধরাবো। না পারলে শেষের টুকু কিছুটা গরম ভঙ্গিতে বলে চলে যায় নিজের রুমে। মেহরিন তার যাবার দিকে তাকিয়ে মাত্রই অফিস থেকে ফিরেছে সে। চুল অগোছালো, শার্টের উপরের বোতামও খোলা কয়েকটা। বেশ লাগছিল তাকে। এই লোকটাকে তার স্বভাবেই ভালো লাগে। তবে তার ভাবনা কাটল তাহিয়ার গুতায়। পরে দেখিস, আগে সূত্র মুখস্থ কর, নয়তো ভাইয়া কানে ধরাবে। কানে ধরাবে কথাটা শুনেই মেহরিন চোখ বড় করে তাকায়। কি বলিস, এত বড় মেয়েদের কানে ধরাবে? হুর না। তাহিয়া বই বের করতে করতে বলল, আমার ভাইকে আমি চিনি, চুপচাপ পড়। আর বিশ্বাস না হলে শিখিস না, প্র্যাকটিক্যাল প্রমাণ পাবি। তার কথায় মেহরিন মাথা ঝাঁকিয়ে না না করে ওঠে। বাপরে, তালহার সামনে কানে ধরলে তার মান সম্মান কোথায় যাবে? এর থেকে পড়া শেখাই ভালো। অতঃপর দুজনে মন দেয় পড়ায়। প্রায় 10 মিনিট পর দরজায় কারো উপস্থিতি টের পেয়ে দুজনেই সেদিকে তাকায়। তারা ভেবেছে তালহা হয়তো। তবে তাহসানকে দেখে তাহিয়া জিজ্ঞেস করল, ভাইয়া কিছু লাগবে? তাহসান তাহিয়ার দিকে একবার তাকিয়ে এগিয়ে গিয়ে মেহরিনের দিকে মুখ করে বলল, আমাকে 1 কাপ কফি বানিয়ে দিবে মেহরিন। মেহরিন হাসি মুখে কিছু বলতে গেলে তার আগেই পেছনে থেকে কেউ কর্কশ কণ্ঠে বলল, সে পড়ছে, চোখে লাগছে না। তাহসান পেছনে ঘুরে দেখল তালহা গম্ভীর মুখে দাঁড়িয়ে। সে ভেবেই পায় না, যখনই মেহরিনের সঙ্গে কথা বলতে আসে কোথা থেকে যেন তালহা এসে হাজির হয়। মেহরিনের ব্যাপারে তালহার এতটা নাক গলানো সহ্য হয় না তার। তাহসান শান্ত কণ্ঠে বলল, কফি বানাতে সর্বোচ্চ 5 মিনিট লাগে। তালহা 2 হাত গুজে দরজায় হেলান দিয়ে বলল, তোহ তুই বানা, নয়তো খালা আছে, খালাকে বল। তাহসানের চোখমুখ শক্ত হয়ে আসে। কাঠ কাঠ কণ্ঠে বলল, তুই যখন মেহরিনকে কফি বানাতে পাঠাস তখন তো কেউ কিছু বলে না, এখন এত কথা কিসের? মেহরিন নিজ থেকে আমার জন্য করে আনে, আমি তো কোনোদিন বলিনি আমার জন্য কফি বানাতে। কথাটা বলেই মেহরিনের দিকে তাকালো। তা দেখে মেহরিন ফরফরিয়ে বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, উনি আমাকে বলে না তো আমি নিজ থেকে বানাই। আচ্ছা দাঁড়ান, আপনাকে বানিয়ে দিচ্ছি। যেই না মেহরিন উঠে যেতে চাইল, তালহা ধমক দিয়ে বলল, স্টপ, তোমাকে বলেছি উঠতে। না পড়ার ধান্দা করছো। মেহরিন হালকা কেঁপে বসল। মুহূর্তে মন খারাপ হয়ে যায়। এই প্রথমবার তালহার ধমক খেয়েছে। যদিও খুব জোরে ছিল না, তবু কণ্ঠে ছিল রাগ। আর বড় কথা, ভালোবাসার মানুষের থেকে ধমক খেয়ে বুঝি মন খারাপ হবে না। মেহরিনের মুখ চুপসে আছে, ঠিক যেমনটা হয় যখন খুব কাছের কেউ হুট করে বকা দেয়। এর মাঝে তালহা বড় গলায় খালাকে ডাক দিল কয়েকবার। তিনি আসতেই বলল, খালা, একটু কষ্ট করে 2 কাপ কফি বানিয়ে দিও। 1 কাপ তাহসানের রুমে, আরেক কাপ এখানে। বলতে বলতেই সে টেবিলের মাঝের চেয়ারে বসে পড়ে। 2 পাশে তারা দুজন, আর মাঝে তালহা। এবার সে দুজনের সামনের ফিজিক্স বইটা বন্ধ করে দেয়। প্রথমেই তাহিয়াকে জিজ্ঞেস করল, প্রথম সূত্রটা বল। ভাইয়ের প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর দেয়, কোনো বস্তুর উপর বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা পর্যন্ত বস্তু তার স্থির অবস্থা বা সমবেগে সরলপথে চলার অবস্থা বজায় রাখে। যেমন। ভাইয়ের প্রশ্ন বুঝতে না পেয়ে তাহিয়া ভয়ে ভয় তাকায়। তাকানো দেখে তালহা ফের বলল, একটা উদাহরণ দিয়ে বুঝা। তাহিয়ার সঙ্গে সঙ্গে কলম হাতে নিল। এটা তালহার পড়ানোর নিয়ম, ছোট থেকেই তার ভাই পড়ানোর সময় বাস্তব উদাহরণ সহ পড়াতো। তার ধারণা, বাস্তব উদাহরণ সহ পড়লে মনে থাকবে জীবনভর। কলমটি টেবিলে রাখল তাহিয়া। যেমন, এই কলমটা ধাক্কা না দেওয়া পর্যন্ত একই অবস্থায় থাকবে। তাহিয়ার হতেই এবার মেহরিনের দিকে তাকালো। মেহরিনের এমনি গলা শুকিয়ে আসছিল। তালহার তাকানোতে যেন আরো শুকিয়ে কাঠ হয়ে গেল। তালহা গম্ভীর গলায় বলল, তুমি তৃতীয় সূত্রের ব্যাখ্যা দাও। প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে মেহরিন শুকনো ঢুক দিলে ফরফরিয়ে বলতে লাগে, যখন একটি বস্তু অন্য একটি বস্তুর ওপর বল প্রয়োগ করে, তখন দ্বিতীয় বস্তুটিও প্রথম বস্তুর ওপর ঠিক ততটা এবং বিপরীত দিকে একটি বল প্রয়োগ করে। টানা বলার পর জুড়ে একটা শ্বাস ফেলে। বুক ধরফর করছে, তালহার সামনে কেমন জানি জড়তা কাজ করে।
সে এত কাছে বসে থাকায় অনুভূতিগুলো যেন আরো জাগ্রত হচ্ছে। তালহা কয়েক সেকেন্ড চুপ থেকে শুনে বলল, উদাহরণ। মেহরিন বিপদে পড়ে। সে বলের উদাহরণ জানে, কিন্তু বল কই পাবে, ভাবনায় পড়ে যায়। তাকে চুপ থাকতে দেখে তালহা কলম দিয়ে টেবিলে হালকা শব্দ করল। মেহরিন কিছুটা চমকে তাকায়। তালহা তার দিকে প্রশ্ন চোখে তাকিয়ে। পর মুহূর্তেই কিছু একটা ভেবে হাত বাড়িয়ে তালহাকে বেশ জোরেই একটা চিমটি মেরে দিল। তার হঠাৎ আচরণে তালহা অবাক। নড়েচড়ে উঠে ঝাড়ি মারল। স্টুপিড, কি করছো? মেহরিন মাথা নিচু করে ফেলে ভয়ে মিনমিনিয়ে বলল, এই যে আপনাকে আমি চিমটি দিলাম, তার বিপরীত প্রতিক্রিয়া হিসেবে আপনি একটা ঝাড়ি দিলেন। এটাই নিউটনের তৃতীয় সূত্র। তালহা যেন তাজ্জব বনে গেল। উদাহরণ দিতে আর কিছু পেল না, তাই বলে চিমটি। তাহিয়া তো রীতিমতো মুখ টিপে হাসছে। তা দেখে তালহা ধমক দিয়ে চুপ করিয়ে আবার পড়ায় মন দিল। এভাবেই প্রায় 2 ঘন্টা পড়াল। তালহা উঠে যেতেই দুজনে শান্তির নিঃশ্বাস ফেলে। মেহরিন তো একদম ঘেমেই গেছে ভয়। তোর ভাই যদি আমাদের কলেজে টিচার হয়, সব স্টুডেন্ট একদম সোজা হয়ে যাবে। বাপরে, এমনিতেই দেখতে গম্ভীর রাগী, পড়ানোর সময় তার থেকেও বেশি রাগী। তার কথায় তাহিয়া হেসে উঠল। ভাইয়া পড়ালেখার সময় খুব সিরিয়াস। দেখলামই, মনে হচ্ছিল কোনো রাগী টিচারের ক্লাসে বসে আছি, মাথা এদিক সেদিকে করলেই ধমক। তাহিয়া আর চোখে তাকিয়ে বলল, ভাইয়ার রাগ দেখেই হাওয়া ফুস হয়ে গেল নাকি? তাহিয়ার ইঙ্গিত বুঝে বলল, হুর, এত সহজ নাকি? উঠে দাঁড়িয়ে জানালার দিকে হেগোতে হেগোতে বলল, আমি উনাকে ভালোবাসি, মানে পুরো উনিটাকে ভালোবাসি। সেই উনিতে যা যা আছে সবই নিয়ে ভালোবাসি। বোন, ভাইয়ার প্রতি তোর পাগলামি তো দেখছি দিন দিন বেড়েই যাচ্ছে। মেহরিন দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়তো, তবে দিনকে দিন অনুভূতিগুলো বেড়ে চলেছে। মাঝে মাঝে মনে হয়, এত এত সব জমে থাকা অনুভূতিগুলো কোনোদিন না ব্লাস্ট মেরে আমাকেই উড়িয়ে দেয়। তাহিয়া হেসে উঠে। তবে তার মাথায় একটাই চিন্তা, তার ভাই কি মেহরিনকে মেনে নেবে? দুজন দুই মেরুর, আর বড় কথা ভাই যদি অন্য কাউকে পছন্দ করে থাকে, মেহরিন কি মেনে নিতে পারবে? ভাবতেই সে মেহরিনকে বলল, কারো প্রতি এত আসক্ত হতে নেই মেহু। ঠিক আছে, ভালোবাসো, তবে নিজেকে শক্ত রেখে। ভাইয়ার দিক তো তুই জানিস না, তাই সেই অবধি নিজেকে সামলে রাখো। মেহরিন তপ্ত শ্বাস ফেলে মাথা নাড়ে। সেও এই কথাগুলো ভাবে, তবে মন তো সেই কথা শুনে না। দিবানিশি স্বপ্নে তাকে নিয়ে কল্পনা করতে ভীষণ ভালো লাগে। কল্পনাতে নিজেদের ছোট্ট সংসার সাজাতে ভালোই তো লাগে। এগুলো তাকে সুখ দেয়, আনন্দ দেয়। মাঝে মাঝে ভাবে মানুষটা কি জাদুকর। তাকে নিয়ে ভাবলেই সে হ্যাপি হয়ে যায়। সেই রাতে খাওয়া শেষ করে মেহরিন তালহার জন্য কফি বানাতে রান্নাঘরে যায়। দুধ গরম বসাতেই তাহসানের আগমন ঘটে। মেহরিনকে দেখে দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কি করছো, ঘুমাওনি এখনো? ওই আর কি, কফি বানাচ্ছিলাম ভাইয়া। কার জন্য? মেহরিন হাসি মুখে বলল, উনার জন্য। উনি কে? মেহরিন কিছুটা থতমত খেয়ে যায়। উনি বলতে তো সে তালহাকে বুঝায়। তবে এখন সে কি বলবে, তালহা নাকি সাথে ভাইয়া লাগাবে? কিন্তু তালহাকে তো সে ভাইয়া বলে ডাকেনি কোনোদিন। ভাবনার মাঝেই আমতা আমতা করে বলল, ত তালহা ভো। বাকিটুকু বলার আগে তাহসান চোখ মুখ কুচকে প্রশ্ন করল, তালহা বলেছে করতে? মেহরিন মাথা ডানে বামে নেড়ে বলল, না, প্রতিদিন এই টাইমে উনি কফি খান, তাই নিজে থেকেই বানাচ্ছিলাম। তাহসানের মনে প্রশ্ন জাগে, মেহরিন কেন তালহার এত খেয়াল রাখে। তবে পর মুহূর্তেই মাথায় আসে যে তাকে বিপদ থেকে উদ্ধার করে ভালো একটা লাইফ দিল, তার জন্য করবেই তো স্বাভাবিক। তাহসান হালকা হেসে বলল, আমাকে 1 কাপ দিতে পারবে? কেন নয়, বসুন, বানিয়ে দিচ্ছি। না, এখানেই থাকি। তোমার বানানো হতে হতে আমরাও টুকটাক গল্প করি। মেহরিন সরল মনে মাথা নাড়ে, তা দেখে তাহসান খুশি হয়ে যায়। তাহসান একের পর এক প্রশ্ন করছে, মেহরিনও নির্দ্বিধায় উত্তর দিচ্ছে। আর কেউ একজন কড়া চোখে করিডোর থেকে এসব কাহিনী দেখছে। তালহা করিডোরে দাঁড়িয়ে রান্নাঘরের দিকে তার চোখ। হঠাৎ ভীষণ গরম লাগছে, কেন বুঝতে পারছে না। অস্বস্তি হচ্ছে, কিছুটা নড়েচড়ে টি শার্ট টেনে শক্ত হয়ে দাঁড়ায়। মেহরিন কফি 1 কাপ তাহসানের হাতে দিয়ে আরেক কাপ নিয়ে বেরোতে দেখে তালহা করিডোর থেকে সরে নিজের রুমে চলে যায়। মেহরিন দরজায় দুবার টুকা দিতেই ভেতর থেকে বলল, আসতে পারো। মেহরিন কিছুটা চমকে ভেতরে ঢুকল। তালহার কণ্ঠস্বর কিছুটা চেঞ্জ লাগছে। তালহা সোফায় বসে আছে, হাতে ল্যাপটপ বা ফোন নেই, ফ্রি হয়তো। ভেবে নিল, অন্যদিন কাজে ব্যস্ত থাকার কারণে স্বর অমন হতো। তবে তার সেই কণ্ঠটাই ভালো লাগতো। সব চিন্তা ঝেড়ে ফেলে কফি এগিয়ে দিলে তালহা তা হাতে নিল। এক চুমুক কফি নিতেই মেহরিন বেরিয়ে যেতে নেয়। কিন্তু তালহার কণ্ঠে থেমে যায়।
কাল থেকে কফি বানাতে হবে না। মেহরিন একটু চিন্তিত মুখে বলল, কেন? আমার হাতের কফি ভালো হয়নি। তালহা স্বাভাবিক শান্ত কণ্ঠে উত্তর দিল, রাতে কফি খেলে ঘুমাতে দেরি হয়। মেহরিনের মনটা একবারে খারাপ হয়ে গেল। সারাদিনে এই এক উছিলায় তার সাথে দেখা করার সুযোগ ছিল, এটাও যেন হাতছাড়া হলো। কিন্তু তখনই মনে পড়ল, এখন থেকে তো প্রতিদিনই তালহা তাদের পড়াবে। পড়ানোর এই সুযোগেই তো আবার কথা হবে। ভাবতেই খুশি মনে মেহরিন অল্প হেসে মাথা নেড়ে চলে যায়। প্রথম দুটো ক্লাস শেষ হতেই তৃতীয় ক্লাসে তাহসানকে দেখে তাহিয়া ও মেহরিন দুজনেই অবাক। একে অপরের দিকে তাকায়। সে এখানে কি করছে কেউই বুঝে পায় না। সঙ্গে প্রিন্সিপাল স্যারও ক্লাসে প্রবেশ করেন। তাদের দেখার পর সবাই উঠে দাঁড়ায়, মেহরিনরাও কনফিউজ হয়ে উঠে দাঁড়ায়। প্রিন্সিপাল স্যার সবাইকে বসতে বলে তিনি বলতে লাগেন, উনি হচ্ছেন মি তাহসান আহমেদ, আজ থেকে তোমাদের নিউ ইংলিশ টিচার। সঙ্গে সঙ্গে সবাই সালাম জানায় তাহসানকে। তবে তাহিয়ারা আরো অবাক হয়। তাহসান ভাই যে আমাদের কলেজে জয়েন করবে আগে বলেনি তো। ফারিন পাশ থেকে বলল, চিনো নাকি উনাকে? হো, আমার মামাতো ভাই। তা শুনে রাফি খুশিতে বলে ওঠে, তাইলে তো ইংলিশ নিয়ে চিন্তা নাই, তোর ভাইকে দিয়ে পাশ মার্ক উঠাই নিব। মেহরিন পেছনে থেকে গুছা মেরে বলল, তোকে লাথি দিয়ে পাশ করাই দিবে। তাদের ফুসফুসের মধ্যে হেডমাস্টার চলে যায়। তাহসান বলতে লাগে, গুড ইভিনিং এভরিওয়ান, ফ্রম টুডে আই উইল বি ইউর ইংলিশ টিচার। আই হোপ উই অল এনজয় লার্নিং টুগেদার অ্যান্ড। কথার মাঝে থেমে যায়, পেছনের কয়েকজনের ফিসফিস করে কথার আওয়াজে। অ্যাটেনশন পেতে হাতে থাকা কলম দিয়ে সামনের কাঠের টেবিলে 2 বার শব্দ করে। হেই লাস্ট টু ব্রেন্ট, সেই প্রথম থেকে দেখছি আপনারা কথা বলছেন। নিশ্চয় কোনো শিক্ষণীয় কিছু নিয়েই গবেষণা করছেন। সো প্লিজ সামনে এসে বলুন, আমাদের বাকিদেরও রাইটস আছে শিক্ষণীয় ফুসুরে সামিল হওয়ার। তাহসানের কথাটা যে তাদের ঘুরিয়ে ফিরিয়ে অপমান মাত্রায় বলা হয়েছে বুঝতে পেরে চারজনই ফটাফট সোজা হয়ে বসে যায়। ক্লাসের সবাই এই মুহূর্তে তাদের দিকে তাকিয়ে থাকে। মেহরিন সবার দিকে তাকিয়ে হালকা বোকা হেসে মাথা নুয়ে বলে, সরি স্যার, আর হবে না। মেহরিনের মুখের দিকে তাকিয়ে সকলের আড়ালে তাহসান হালকা করে হেসে ওঠে। এরপর ক্লাস শুরু করে টানা 35 মিনিট পড়িয়ে চলে যায়। তাহসান ক্লাস থেকে বের হতেই সবার মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে এই কলেজের সব বুড়ো স্যারদের ভিতরে তাহসানই একমাত্র ইয়াং টিচার, আর যারা ম্যাম মেয়েরা তো এখনই তার প্রতি আগ্রহ দেখাতে শুরু করে। এভাবেই গবেষণার মধ্য দিয়ে বাকি ক্লাস যায়। ছুটির পর কলেজ গেট পেরিয়ে বের হচ্ছে সবাই। এর মধ্যে রাফি চিল্লিয়ে ওঠে, দুস্ত আমি তো কবি হয়ে গেছি। ফারিন বিরক্ত হয়ে বলল, তুই কবি হলে শব্দরা লজ্জায় আত্মহত্যা করবে। পাশ থেকে মেহরিন বলল, তার চেয়ে বড় কথা কলম ও মুতু করা বন্ধ করে দিবে। তার কথায় তাহিয়া সহ বাকিরা ফট করে তাকায়। তাহিয়া নাক তুলে বলল, কলম আবার ইয়ে করে কেমনে? আরে কলম ইয়ে করে বলেই তো কালি বের হয়, কলমের ইয়ে দিয়েই তো লিখি আমরা। তার কথাতে সবারই ছিছি করে ওঠে। তা দেখে মেহরিন চোখ ছোট করে বলল, আজব তোরা লাগে ইয়ে করিস না, কলম করলেই দোষ। তার কথায় রাফি থামিয়ে দেয়, এই চুপ খাটাশুনি কথা বাদ দে, আগে আমার ছন্দ শুন। বলেই ভাব নিয়ে গলার কাঁপুনি সহ বলে ওঠে, পানির অপর নাম জীবন, সেই পানিতে একটু বিষ মিশিয়ে দিলে হয় মরণ। তার ছন্দ শুনে প্রতিউত্তরে মেহরিন ফটাফট বলে উঠল, ভাষার অপর নাম মনের ভাব প্রকাশ, সেই প্রকাশ ভুলভাল হলে তা হয় বালের প্রকাশ। তাদের আজগুবি ছন্দে মুহূর্তেই হাসির রোল পড়ে যায়। এভাবেই একজন আর একজনের সাথে দুষ্টুমি করতে করতে বের হয়। কিছুদূর যেতেই হঠাৎ মেহরিনের পা আটকে যায়। সে জায়গায় স্থবির হয়ে দাঁড়িয়ে পড়ে। মনে হয় কেউ যেন তার হাত পা টেনে ধরে রেখেছে। শান্ত বুক হঠাৎ অশান্ত হয়ে ওঠে। সামনেই গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তালহা, ফোনে ব্যস্ত। তার পরনে সাদা শার্টের সঙ্গে কালো কোট, সাথে কালো প্যান্ট, ঘন কালো চুলগুলো কপালের আশেপাশে ছড়িয়ে আছে। কিছুটা অগোছালো হলেও চোখ ধাঁধানো লাগছে। রোদ থেকে চোখ রক্ষা করতে রোদ চশমা পরেছে। এক কথায় তাকে কোনো হিরো থেকে কম লাগছে না। মনে মনে প্রশ্ন জাগে, বাকিদের কাছেও এমন সুন্দর লাগছে নাকি শুধু তার কাছে। আশপাশে তাকাতেই দেখে অনেক মেয়েই লজ্জায় উচ্ছ্বাসে তালহার দিকে উকিঝুঁকি দিচ্ছে। মুহূর্তেই মেহরিনের মনে বেশ রাগ জাগে। কিন্তু ফের তালহার দিকে দৃষ্টি দিতেই সেসব চিন্তা কেটে যায়। আজ যেন মেহরিন আবারও নতুনভাবে তার শ্যামপুরুষের নিকট মন বিলিয়ে দিয়েছে। তার এসব ভাবনার মাঝে তাহিয়া ধাক্কা দিয়ে বলে, কিরে চল, ভাইয়া দাঁড়িয়ে আছে। তাহিয়ার কথায় যেন হুঁশ ফিরে আসে মেহরিনের। চোখ সরিয়ে তাহিয়াকে দেখে ফের সামনে তাকাতেই চোখ পড়ে তালহার দিকে। তার সেই বিড়াল চোখ এখন গাঢ় দৃষ্টিতে স্থির, ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ঠিক মেহরিনের দিকে।
মেহরিন থতমত খেয়ে যায়। মনে মনে ভাবে, এভাবে তাকিয়ে থাকা নিশ্চয়ই তালহার নজর এড়াবে না। ভাবতেই মুখ লজ্জায় লাল হয়ে ওঠে, নিজেকেই নিজে নির্লজ্জ বলে কটূক্তি করে কয়েকবার। দ্রুত চোখ সরিয়ে মাথা নেড়ে ফিসফিস করে বলে, ওহে চল। বাকিদের বিদায় দিয়ে গাড়িতে বসতেই তালহাও ড্রাইভিং সিটে গিয়ে বসল। গাড়ি স্টার্ট দিতে যাওয়া মাত্রই হঠাৎ ফ্রন্ট সিটের দরজাটা খুলে কেউ বসে পড়ে। তালহা কিছুটা চমকে তাকায়। তাহসানকে দেখতেই কপাল কুঁচকে যায় তার। তুই এখানে? তাহসান সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলল। খুব ফাস্ট স্টার্ট দে, অনেক টায়ার্ড একটানা ক্লাস নিয়ে। কথার আগামাথা কিছুই না বুঝে তালহা জিজ্ঞেস করল, কিসের ক্লাস নিয়েছিস? আর তুই অফিস রেখে এখানে কি করছিস? তাহসান সিটে মাথা এলিয়ে দেওয়ার আগে একবার পেছনে ঘুরে মেহরিনের দিকে তাকায়। অতঃপর বলতে লাগলো, প্রফেসর হিসেবে জয়েন করেছি। মুহূর্তেই তালহার চোয়াল শক্ত হয়ে আসে। তালহা আর কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট দেয়। এর মধ্যে তাহিয়া প্রশ্ন করল, কিন্তু তাহসান ভাই, তুমি তো তোমার বিজনেস নিয়ে বেশ সিরিয়াস ছিলে। মামা মামি ছেড়ে ঢাকা চলে এলে, হুট করে তা ছেড়ে এই প্রফেশনে কি কারণে? তার প্রতিউত্তরে মুচকি হেসে বলল, দুদিকই সামলে নিতে পারবো। কিছু অর্জন করতে হলে কিছুটা স্যাক্রিফাইস করতে হয়। তাহসানের আর চোখে মেহরিনের দিকে তাকানোটা তালহার নজর এড়ায়নি। হঠাৎই কেমন এক অজানা উত্তেজনা কাজ করে তার মধ্যে, রাগ আবির্ভূত হয়, কিন্তু কারণটি ঠিক ধরতে পারে না। তবু নিজেকে স্বাভাবিক রাখে সে, কারণ হুট করে রেগে ওঠা তার কাছে নিছক অমূল্য বোকামি মনে হয়। এতে নিজেই ক্ষতিগ্রস্ত হবে, সারাদিনের সব কাজ বিঘ্নিত হবে। তাই নিজেকে সামলে নেয় তালহা। তবু মনে একটাই প্রশ্ন ঘুরে ফিরে, রাগটা ঠিক কেন উঠল আমার? বাড়ি পৌঁছে দিয়ে তালহা অফিসে ফিরে যায়। তালহার মা অনেকবার অনুরোধ করেছিলেন ড্রাইভার দিয়ে ওদের কলেজ যাতায়াত করানো হোক, কিন্তু তালহার রাজি হয়নি। ছোটবেলা থেকেই তাহিয়াকে স্কুলে নিয়ে যাওয়া আনার দায়িত্ব সে নিজে নিয়েছে। হাজার ব্যস্ততার মাঝেও এইটুকু সময় বের করেন নাই। হয়তো বোনটার প্রতি ভালোবাসাটা একটু বেশি, আর হয়তো সে চায় না তাহিয়া কোনোদিন বাবার অভাবটাকে অনুভব করুক। বিকেলে মেহরিন তাহিয়াকে নিয়ে ছাদে ওঠে। ছাদের একপাশ জুড়ে নানান রঙের ফুলে ভরা বাগান, চারপাশে হালকা হাওয়ার সুবাস ভাসে। ফুলের গাছের মাঝখানে রাখা একটি দোলনা যেন শান্ত বিকেলের নীরব সাক্ষী। দুজনই গিয়ে তাতে বসে পড়ে। মেহরিন চোখ বন্ধ করে গভীর এক নিঃশ্বাস নেয়। মনে হয় চারপাশের সব রং, প্রাণ আর নীরবতা একসাথে মিশে যাচ্ছে তার মনে। আহা, এই জায়গায় এলেই মনটা আরো ফুরফুরে হয়ে ওঠে। এত সুন্দর এই বাগানটা করেছে কে রে তাহিয়া? তাহিয়া ডান দিক উকিঝুঁকি দিয়ে বলল, শুনেছি আব্বু করেছিল, বাগানের শখ ছিল ওনার। এখন এটা চাচুরা যত্ন করে রাখে। তার কথায় মেহরিনের মুখে হালকা একটা হাসি ফুটে ওঠে। এই পরিবারের বন্ধনগুলো তার মন ছুঁয়ে যায়, অদ্ভুত এক উষ্ণতা আছে তাদের সম্পর্কে। যত দেখে তত মুগ্ধ হয় সে। কিন্তু পরের মুহূর্তে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবতে থাকে, এরাও তো ভাই, আর তার চাচাও তো তার বাবার ভাই। তবু পার্থক্যটা এত গভীর কেন? তাহিয়ার চাচারা তার ভাইয়ের পরিবার, শখ, আহ্লাদ সব আগলে রেখেছে। তাদের ভালোবাসায় দায়িত্ব মিশ্রিত মায়া আছে। আর তার চাচা, সে তো নিজের ভাইয়ের একমাত্র মেয়েকেও রক্ষা করতে পারেনি। হঠাৎ তার ভাবনা কাটে তাহিয়ার টানে। তাহিয়া তার হাত ধরে টেনে ছাদের সাইডে নিয়ে যায়। চল চল, বুড়িটা গেছে এই সুযোগ। বলতে বলতে জনি ছাদের একেবারে কিনারে চলে আসে। সেখানে থেকে অনায়াসে পাশের বাড়ির ছাদে উঠা যায়। দুই বাড়ি খুব কাছাকাছি, মাঝের ফাঁকটা এক হাতের চেয়েও কম। ছাদের রেলিংয়ের ওপর চারটা আচারের বয়াম মুখ খোলা করে রাখা, সূর্যের আলোয় ঝলমল করছে তাদের তেলতেলে আভায়। পাশের বাসার কেউ নিশ্চয় রোদে দিয়েছে শুকোতে। তাহিয়া চারপাশে একবার তাকিয়ে দুষ্টুমি মাখা চোখে হেসে নিঃশব্দে আমের আচারের বয়ামটা হাত বাড়িয়ে আনে। দ্রুত নিজের হাতে একটু তুলে নেয়, আর কিছুটা মেহরিনের হাতেও তুলে দিয়ে আবার বয়ামটা জায়গায় রেখে দেয় নিপুণ ভঙ্গিতে। তার এই কাণ্ড দেখে মেহরিন খানিকটা চমকে ওঠে। যখনই বুঝল ঘটনার সঙ্গে সঙ্গে আতঙ্ক মেশানো কণ্ঠে বলে উঠল, আরে করছিস কি? যদি কেউ দেখে কেস খাবি। তাহিয়া বিশ্বজয়ী হাসি দিয়ে বলল, আরে কেউ দেখেনি, খা আর চিল কর। বলার মাঝেই পুরুষ কণ্ঠে কেউ বলে ওঠে, কিন্তু আমি তো দেখে ফেলেছি। হঠাৎ সেই কণ্ঠ শুনে দুজনই চমকে উঠে। ভয়ে অপরাধীর মতো ধীরে ধীরে পেছনে ফিরে তাকায়। পাশের ছাদে এক ছেলে দাঁড়িয়ে। মেহরিনের অনুমানে তালহার বয়সী হবে। লম্বা, ফর্সা, চোখে একরকম দুষ্টুমি ঝুলে আছে। তাহিয়া তো ভয়ে তড়িঘড়ি করে হাত পেছনে নিক্ষেপ করে আচারের অংশ লুকায়। তা দেখে মেহরিনও তেমনি করে হাত গুটিয়ে নেয়, যেন তারা নির্দোষ। ওদের এই কাণ্ড দেখে ছেলেটা হেসে ফেলে, উন্মুক্ত, নির্লজ্জ হাসি।
হাসতে হাসতেই সে এগিয়ে এসে রেলিংয়ের ওপর 2 হাত রেখে হালকা ঝুঁকে বলে, লুকিয়ে লাভ নেই, আমি তো দেখে ফেলেছি। এবার বুঝলাম আমার দাদি প্রতিদিন আচার কমে চায় বলে এত চিল্লায় কেন। আচার যে যায় শিকদার বাড়ির ছোট বিচ্ছুর পেটে, তা তো জানে না। তাহিয়া মাথা নিচু করে ঠোঁট উল্টে মিনমিনিয়ে বলল, সরি আর করব না। তা দেখে ফারিস ছেলেটির শব্দ করে হেসে ওঠে। তার হাসির শব্দে তাহিয়া মাথা তুলে অসহায় চোখে তাকায়। তা দেখে সে নিজেকে কন্ট্রোল করে বলল, তা মিসেস লিলিপুট, তালহাকে বলবো নাকি তার ছোট বোন এমন চুন্নি হয়ে যাচ্ছে দিন দিন? লিলিপুট ডাকটিতে নাক ফুলিয়ে তাকালেও পরের কথায় তাহিয়া ভয়ে দ্রুত বলে, না না প্লিজ ফারিস ভাইয়া, আমি আর করব না এমন। ভাইয়াকে বলবেন না, খুব বকবে। তার কথায় মেহরিনও পাশে থেকে সমানে মাথা নেড়ে তাহিয়ার জন্য সাফাই গায়। হ্যাঁ হ্যাঁ প্লিজ ভাইয়া, ভুল করে ফেলেছে, আর করবে না। মেহরিনের কথায় ফারিস এবার পাশে লক্ষ্য করে। তাকে দেখে ভ্রুকুচকে জিজ্ঞেস করে, এইটা কে লিলিপুট? তাহিয়া দান্তে পিষে বলল, মেহরিন, আমার ফ্রেন্ড আর আমি তাহিয়া। তাহিয়া শিকদার, নট লিলিপুট। ওহ তুমি লিলিপুটের ফ্রেন্ড, নতুন নিশ্চয়। মেহরিন মুখ টিপে হেসে মাথা নাড়ায়। তা দেখে ফারিস একবার তাহিয়ার দিকে তাকিয়ে বলল, সঙ্গ দোষের লোহা ভাসে, সাবধানে থেকো বোন। মেহরিন জোরেই হেসে ফেলল। ছেলেটির ভঙ্গিমা এমন করছে যে সবাই হাসবে। তাদের হাসি দেখে তাহিয়া মুখ ফুলিয়ে রাখে। আমের আচারের বয়ামটা লাগিয়ে এগিয়ে দেয় তাহিয়ার দিকে। তাহিয়া প্রশ্নাত্মক চোখে তাকালে ফারিস ইশারায় হাতে নিতে বলল। তাহিয়া হাতে নিতেই ফারিস বলে, নাও, পুরোটাই তোমার। তাহিয়া অবাক হয়ে বলল, না না, আপনার দাদি যদি দেখে এক বয়াম উধাও খবর করে ছাড়বে। সমস্যা নেই, দাদুকে আমি সামলাবো। এটা মনে করো আমার পক্ষ থেকে তোমাদের জন্য গিফট। কথাটা শুনে তাহিয়া কিছুটা বিব্রত হলেও মুহূর্তেই খুশি হয়। আসলে এই আচারটা মজাদার, তাই তো চুরি করে খাওয়ার লোভ সামলাতে পারেনি। খুশি মনে মাথা নেড়ে তা নিয়ে যাওয়ার আগে ফারিস ডেকে ওঠে, আরে এই ওয়েট। তার ডাকে দুজন ফের পেছনে তাকালে সে বলে, যাহ বাবা, রিটার্নও গিফট তো দূর, ধন্যবাদ ও দিলে না। ছিহ, তালহা তো খুব ভালো মানুষ, ওর বোনটা এমন হলো কি করে? তাহিয়া মনে মনে ভীষণ রেগে যায়, তবে নিজেকে সামলে নেয়। আসলেই আচার দিয়েছে, একটু ধন্যবাদ তো ডিজার্ভ করে। তাই দ্রুত বলে উঠল, ওহ সরি, ধন্যবাদ ভাইয়া। ফারিস এবার 2 হাত গুজে ভাব করে দাঁড়ায়। কিন্তু এবার ধন্যবাদ অ্যাকসেপ্ট করব না। তাহিয়া অবুঝ কণ্ঠে প্রশ্ন করল, কেন? কারণ ইউ আর লেট, এখন আমার রিটার্ন গিফট চাই। আহমগের মুলুক নাকি? আমি কেন রিটার্ন গিফট দিব? ফারিস চোখ ছোট করে তাকিয়ে থাকে। নয় হ্যাঁ, আর দিবে না মানে? তোমাকে আমি গিফট দিয়েছি, তোমারও আমাকে দেওয়া উচিত, কি বলো ছোট আপু? লাস্টের কথাটা মেহরিনকে লক্ষ্য করে বলে। সে সঙ্গে সঙ্গে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ ঠিক, তোরও কিছু দেওয়া উচিত। তাদের কথার জালে বেচারি তাহিয়া থতমত খায়। তার ছোট্ট মনে ভাব আসে, আসলেই তারও কিছু দেওয়া উচিত। আমতা আমতা করে বলল, কিন্তু আমার কাছে তো কিছু নেই এখন। কি দিব? ফারিস কিছুটা অভিনয় করে, ভাবের ভঙ্গি করে। অতঃপর সোজা হয়ে পেছনে ফিরে যেতে যেতে বলল, আপাতত সময় থাকলে আমি আমার গিফট নিয়ে নিব। আপাতত নিচে নামো, দাদি আসবে একটু পরেই আচার নিতে। বলেই সে চলে যায়। তাহিয়ার রাও আর মাথা না ঘামিয়ে দ্রুত নেমে পড়ে। বলা যায় না, বুড়িটার কাছে ধরা পড়লে যদি আবার বিচার বসে। সন্ধ্যা 7টা বাজে, ড্রয়িং রুমে সবাই বসে আছে। তাহসান সকলকে মিষ্টি খাওয়াচ্ছে, প্রফেসর হয়ে জয়েন হওয়ার খুশিতে। তা বলছিলাম, যেহেতু একই কলেজ, তাই তাহিয়ারা আমার সাথেই যাবে। তালহার হুদাই কষ্ট করার কি দরকার? তার কথা শুনে তিতলি বেগম সহ বাকুরাও একমত প্রকাশ করল। তা দেখে তালহা বলল, আমি একবারও বলিনি আমার কষ্ট হচ্ছে। তিতলি বেগম ছেলেকে থামিয়ে দেন। তুই মুখ ফুটে বলিস না, কিন্তু আমরা বুঝি। তাহসান উনার সুর ধরে বলল, হ্যাঁ, সেজন্যই বলছিলাম। তাদের কথাগুলো শুনে মেহরিনের বুক যেন চেপে বসে। মনে মনে বারবার দোয়া করছে, আল্লাহ প্লিজ উনি যেন রাজি না হন। আমি তো উনার সাথেই যেতে চাই। কাকতালীয়ভাবে তালহাও যেন তার মনের আরতি শুনতে পেল। সব কথার বাইরে গিয়ে নির্লিপ্ততা ও সোজাসাপটা স্বরে বলল, তুই হলি টিচার আর ওরা স্টুডেন্ট, কলেজের সকলে যদি দেখে টিচারের সাথে যাওয়া আসা, সহজেই বুঝে যাবে পরিবারের লোক। তখন তাদের প্রতি নেগেটিভ ধারণা ইজিলি আসবে। সবাই অন্য চোখে দেখবে। একটু থেমে নিঃশব্দে যোগ করল, আমি চাই না তাদের উপর এই ইফেক্টগুলো পড়ুক। তারা যেন বাকি স্টুডেন্টসের মতো স্বাভাবিকভাবে পড়ালেখা করে। কথাটা বলে আর কারো দিক শোনার আশা না করেই সিঁড়ির দিকে হাঁটা ধরে। যেতে যেতে তাহিয়াদের উদ্দেশ্যে বলল, 2 মিনিটের মধ্যে পড়ার টেবিলে যেন পাই।
তার কথা শুনে তারা দুজন ভয়ে সুরসুরিয়ে তার পেছনে পেছনে হাঁটা দেয়। করিডোরে আসতেই তাহসান মেহরিনকে ডাক দেন। তাহিয়া তখন রুমে চলে গেছে। জি ভাইয়া, কিছু বলবেন? তাহসান হাতে থাকা একটি প্যাকেট তার হাতে দেয়। সেটি দেখে কৌতূহলবশত মেহরিন জিজ্ঞেস করল, এটা কি? খুললেই দেখো, বলেই হাসি দিয়ে চলে যায়। মেহরিন কনফিউশন নিয়ে সামনে এগোতে গিয়ে তালহার ডাকে পেছনে ফিরে তাকায়। দেখে তালহার রুমের দরজার সামনে মুখ গম্ভীর করে দাঁড়িয়ে আছে। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় তার সামনে। হাইটে তালহা তার চেয়ে লম্বা হওয়ায় মুখটা উপরে তুলে তাকায়। তা দেখে তালহার রুমে ঢুকে যায়, সাথে মেহরিনও প্রবেশ করে। হাতে কি? প্যাকেট। কে দিয়েছে? তাহসান ভাইয়া। কি আছে এতে? জানি না। কাম হায়ার। তালহার কথা মতো মেহরিন সামনে যেতেই এক ঝটকায় তালহা তার হাত থেকে প্যাকেট ছিনিয়ে নিল। তারপর কোনো কথা না বলেই টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলল। মেহরিন থমথমে মুখে চেয়ে রইল, মনের ভেতর হালকা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, এভাবে ছিঁড়ার কি আছে? সুন্দর করেও তো খোলা যেত। তবুও সে চুপ রইল, নিজের ভাবনা নিজের মধ্যেই রাখল। তালহা প্যাকেট খুলতেই ভেতর থেকে বের হলো অনেকগুলো চকোলেট, কয়েকটা নিচেও পড়েছে। তা দেখে তালহার চোখ মুহূর্তে লাল হয়ে গেল, যেন রক্তিম আগুন জ্বলে উঠল দৃষ্টিতে। এদিকে মাটিতে পড়া চকোলেট তুলতে হাত বাড়াতেই মেহরিনকে ধমক দিয়ে উঠল, একটা চকোলেটও যদি টাচ করেছ, হাত ভেঙে গলায় ঝুলিয়ে দিব। হঠাৎ এমন হুমকিতে মেহরিন চমকে উঠে, যেন শরীরটা অনিয়ন্ত্রিতভাবে লাফিয়ে উঠল। ভয় পেয়ে দ্রুত নিজেকে আটকে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল, একদম যেন রোবট। তালহা চকোলেটগুলো ডাস্টবিনে ফেলতে গিয়েও থেমে যায়। মুখ গম্ভীর করে গলা ছেড়ে ডাকল, খালা, খালা। 2-3 বার ডাকতেই খালা তড়িঘড়ি করে এসে হাজির। মেহরিন হতভম্ব চোখে তাকিয়ে আছে, এমন আচরণ কেন করছে বুঝে পায় না। তালহা খালার হাতে চকোলেটগুলো তুলে দিয়ে গম্ভীর স্বরে বলে, তোমার ছেলে মেয়ে পছন্দ করে না? খালা খুশি মনে মাথা ঝাঁকিয়ে বলল, হো বাজান হো। তালহা গম্ভীর কণ্ঠে বলল, এগুলো ওদের দিয়ে দিও। কথাটা বলতেই খালা খুশি হয়ে চকোলেটগুলো নিয়ে চলে যায়। এদিকে মেহরিন বেকলের মতো দাঁড়িয়ে দেখছে। যখনই দেখল খালা চকোলেট নিয়ে চলে যাচ্ছে, তার মন খারাপ হয়ে যায়। সেদিকে তাকাতে তাকাতে বলল, ওগুলো তো আমাকে দিয়েছিল, উনাকে দিলেন কেন? কথাটা বলতেই সঙ্গে সঙ্গে ঝাড়ি পড়ে। চুপ। চকোলেট খেয়ে দাঁত খারাপ করার ধান্দা। যাও, পড়তে বসো স্টুপিড। তার ধমকে মেহরিন ফের কেঁপে উঠে দ্রুত পা বাড়িয়ে হাঁটা ধরে রুমের দিকে। এখানে থাকাই যেন এখন ভয়ঙ্কর ব্যাপার। যেতে যেতে বিড়বিড় করে বলল, আমি কি ছোট বাচ্চা নাকি যে দাঁতে পোকা ধরবে? উনার যে কি হয় হঠাৎ আল্লাহ জানে। ইস, কতগুলো চকোলেট! কয়েকটা আমাকে দিয়ে বাকিগুলো দিয়ে দিত। সে বিড়বিড়িয়ে চলে যায়। তবে কেউ একজন তার বলা প্রত্যেকটা কথা হাতে মুষ্টিবদ্ধ করে নিয়েছে। সকাল থেকে তাহিয়ার শরীরটা ভালো নেই, তাই সবাই তাকে কলেজ যেতে মানা করেছে। তাহিয়া যাবে না শুনে মেহরিনও বসে আছে, সেও যাবে না। নাস্তা তালহা করতে নিচে এসে দেখে তাহিয়া তো অনুপস্থিতই, মেহরিনও নিচে নামেনি। খানিকটা কৌতূহল, খানিকটা বিরক্তি নিয়েই খাওয়া সেরে সে সোজা তাদের রুমের দিকে পা বাড়ায়। দরজার সামনে এসে হালকা স্বরে ডেকে ওঠে, মেহরিন। মেহরিন তখন সবে শুয়েছিল, আধো ঘুমে চোখ ভার হয়ে আছে। হঠাৎ তালহার গলায় তার বুকের ভেতর হালকা ঢেউ খেলে যায়। তড়িঘড়ি উঠে বসে সে কি স্বপ্নে শুনছে। ঘুমো জড়ানো চোখ দুটো কুচলে ভাবে তালহা কি সত্যিই ডাকলো, নাকি মনের ভুল। ভাবনার ঠিক মাঝেই আবার সেই পরিচিত কণ্ঠ, মেহরিন। এবার ঘোর কেটে যায়। হৃদস্পন্দনটা খানিক বেড়ে যায়। সত্যিই তালহার ডাক। দ্রুত ওড়নাটা মাথায় টেনে নিয়ে দরজা খুলতে এগোয়। দরজা খুলতেই চোখে পড়ে তালহাকে, ট্রাউজার আর শর্ট হাতা গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে। সকালের আলো তার গায়ের উপর পড়ে যেন তাকে আরো স্পষ্ট করে তুলেছে। গেঞ্জির হাতা ছোট হওয়ায় তার বাহুর পেশিগুলো স্পষ্ট দেখা যাচ্ছে, বেহা মনটা বারবার সেদিকে যাচ্ছে। চুলের গোছাগুলো কপালের পাশে হালকা ঝুলে আছে, চোখে এক ধরনের নিঃশব্দ জিজ্ঞাসা। ভাবনার মাঝেই তালহা হালকা গলায় জিজ্ঞেস করল, এখনো রেডি হওনি? তাকে পর্যবেক্ষণ করতে করতে হঠাৎ এমন প্রশ্নে মেহরিন মাথা তুলে তাকালো। কোথায় যাব? তালহা পকেট 2 হাত গুজে চোখ ছোট করে তাকায়। শান্ত ভঙ্গিতে বলল, কোথায় আবার কলেজ যাবে? কলেজ এই শব্দটা যেন মেহরিনের মুখের হাসিটাকে এক নিমিষে মুছে দিল। মুহূর্তেই মুখটা থমথমে হয়ে গেল। সে ভেবেছিল তাহিয়া অসুস্থ বলে সেও আজ বাড়িতে থাকতে পারবে, একটু আরামে ঘুমিয়ে নেবে। সে আমতা আমতা করে বলল, কিন্তু তাহিয়া তো অসুস্থ। তালহা ভ্রু কুঁচকে তাকায়, কপালে হালকা ভাঁজ পড়েছে। ওয়েট, অসুস্থ তাহিয়া তুমি নও। মেহরিনের বুকটা ধক করে ওঠে। এখন কি বলবে?
বলে দিয়ে সেও আজ যাবে না। তবে তালহার কালো রাতের ঝাড়ি কথা মনে পড়তেই এই কথা বলার শ্বাসটা কোথায় যেন গলে যায়। চোখ নামিয়ে আঙুল মুচকানো ভঙ্গিতে তোতলাতে তোতলাতে বলল, তাহিয়াকে তো দেখে রাখতে হবে। তালহা একচোট নিঃশ্বাস ফেলল, চোখ নামিয়ে বলল, তার জন্য আম্মু আছে, ছোট মা আছে। কিন্তু তালহার গলা এবার খানিকটা উঁচু সুরে বলল, কোনো কিন্তু না। ফাঁকিবাজি আমার একদম পছন্দ না। 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে নামবে। তার চোখের দৃষ্টি যেন কথা নয়, হুকুম দিচ্ছে। যা অমান্য করার সাহস করলেই চারি খাবে। মেহরিন নিঃশব্দে অনিচ্ছাকৃতভাবেই মাথা নাড়ল। তালহা চলে যায় নিজের রুমের দিকে। তার সোজাসাপটা হুকুমে মেহরিন তার পিছে নাকমুখ কুচকে ভেঙচি মারে। ভিতরে কিছুটা রাগ উত্থিত হয়, একটা দিন সে না গেলে কি এমন হবে। তবে পর মুহূর্তেই মাথায় খেয়াল আসে, আজ তো সে তালহার সাথে একা যাবে। দুজনে একা থাকবে গাড়িতে। ভান্নাতেই মন যেন নেচে ওঠে, ঠোঁটে অপ্রকাশিত হাসি ফুটে ওঠে। সব রাগ যেন পানি হয়ে গেছে। না না, এই চান্স মিস করা যাবে না। দ্রুত নিজেকে রেডি করতে বসে আয়নার সামনে দাঁড়িয়ে তাহিয়ার ডার্ক রেড লিপস্টিক হাতে মেহরিন দ্বিধায় পড়ে যায়। ভাবছে দিবে কি দিবে না। সাজলে যদি তালহা কিছু মনে করে, যদি বুঝে ফেলে তাকে দেখাতেই সেজেছে। আবার মনে আসে, যদি সাজে, তাকে দেখতে ভালো লাগে, তাহলে তো তালহা তাকাবে। এই 19-20 চিন্তায় ভেসে শেষে হালকা করে লিপস্টিক ঠোঁটে লাগালো। চোখে কাজল, মুখে হালকা পাউডার, এভাবেই তার সাজগোজ শেষ হলো। সবশেষে আয়নায় নিজেকে ভালোভাবে দেখতেই মেহরিন অবাক হয়। সাজলেই কি মানুষ পরিবর্তিত হয়? এই সাদামাটা ফ্যাকাশে মুখটা হঠাৎ উজ্জ্বল হয়ে উঠেছে। লজ্জাও পাচ্ছে, কেউ দেখে ফেললে। জিজ্ঞেস যদি করে কেন সেজেছ? বেশি সাজলো নাকি? তালহা কি ভাববে? খারাপ দেখাচ্ছে কি? এইসব নানান প্রশ্ন চিন্তা মাথায় ঘুরতে ঘুরতে সে ব্যাগ কাঁধে নিয়ে নিচে নামল। নিচে নামতেই দেখল তালহা সোফায় বসে ফোনে ব্যস্ত। তা দেখে ধীর গলায় ডাকল, আমার শেষ চলুন। মেহরিনের গলায় মাথা তুলে তাকায় তালহা। মাথা তুলতেই চুপসে যায় সে। কয়েক পলক মেহরিনের দিকে তাকিয়ে রইল। মেহরিনও তাকিয়ে আছে, চোখে কৌতূহল আর সামান্য আশাবাদ। তালহার চোখে চোখ রেখে চেষ্টা করছে কিছু খুঁজার। যেন বোঝার চেষ্টা করছে তার চোখে সে কেমন দেখাচ্ছে। কিন্তু মুহূর্তের মধ্যেই তালহা চোখ সরিয়ে বাইরের দিকে যেতে লাগে। মেহরিন ফালফাল চোখে তাকিয়ে সেদিকে, মনে মনে হতাশার ঢেউ অনুভব করল। প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে মাথায়। যাহ বাবা, মুখের উপর এভাবে চলে গেল কেন? আমাকে কি সুন্দর লাগছে না? লাগলেই তো তাকাতো অবশ্যই। মুখ ধুয়ে আসবো নাকি? কিন্তু লেটো হয়ে যাবে। ভাবতে ভাবতেই মনটা খারাপ হয়ে যায় মেহরিনের। ভারী নিঃশ্বাস ফেলে সেও বেরিয়ে আসে বাইরে। তালহা গাড়ি বের করেছে, সে চুপচাপ গিয়ে সামনের সিটে বসে পড়ল, মনটা এখনো কিছুটা ভার। ঠিক তখনই পেছনে থেকে ভেসে আসে আরেকটা পরিচিত গলা, তাহসান। সে এগিয়ে এসে সামনের দরজা খুলে ঢুকতে যাবে, কিন্তু সঙ্গে সঙ্গেই থমকে যায়। মেহরিনের দিকে চোখ পড়তেই তার মুখে একরকম বিস্ময়ের ছাপ ভেসে ওঠে। চোখে অবাকতার সাথে মুগ্ধতাও যেন ধরা দিয়েছে। মেয়েটা আজ যেন অন্য কেউ। চোখে হালকা কাজল, ঠোঁটে গাঢ় লাল আভা, মুখে একটা অচেনা কোমলতা, একেবারে অন্যরকম সুন্দর লাগছে তাকে। তাহসান বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে মুগ্ধ নয়নে, হয়তো নিজের অজান্তেই চোখ ফেরাতে পারছে না। এদিকে তালহা আর মেহরিন দুজনেই একসাথে তাকিয়ে তার দিকে। তালহা তার সেই দৃষ্টিটা লক্ষ্য করতেই কণ্ঠটা খানিক গম্ভীর হয়ে ওঠে। তুই এখানে? তাহসানের ধ্যান ভাঙে, একবার তালহার দিকে তাকায়। নিজেকে স্বাভাবিক করে মেহরিনের চোখে চোখ রেখে হালকা হাসি ছুড়ে দিয়ে বলল, তোমাকে আজ ভীষণ সুন্দর লাগছে মেহরিন। উক্ত কথায় মেহরিন কিছুটা ইতস্তত বোধ করল। মুহূর্তের জন্য নিজের ঠোঁটে জোর করে একটুখানি হাসি টেনে এনে বলল, ধন্যবাদ ভাইয়া। বলেই একবার চোখ ঘুরিয়ে তাকালো তালহার দিকে। কিন্তু তার মুখে কোনো ভাবের প্রকাশ নেই, না বিস্ময়, না প্রশংসা, না কোনো প্রতিক্রিয়া। একেবারে নির্বিকার। সেই চেনা গম্ভীর মুখটা যেন আগের মতোই অনড়। মেহরিনের বুকটা আরো ভার হয়ে ওঠে। মনে মনে আফসোসের সুর ভেসে উঠল। যার কাছ থেকে শুনতে চেয়েছিলাম সে ঠিকমতো তাকালোই না। আর বাকিদের কাছে সুন্দর লাগা, হাহ কপাল। এর মধ্যে তাহসান বলল, তুমি পেছনের সিটে যাও। তা শুনে মেহরিন ফুস করে শ্বাস ছেড়ে মাথা ঝাঁকিয়ে নামতে যায়। ঠিক তখনই পেছনে থেকে হঠাৎ হাতে টান অনুভব হওয়ায় থেমে যায়। চমকে উঠে দ্রুত পেছনে ফিরে তাকায়, তালহা তার হাত ধরে আছে। মুহূর্তে মেহরিনের চোখ বিস্ফোরিত হয়, নিঃশ্বাস যেন আটকে আসছে। অবাক হয়ে বেশ কয়েক পলক তাকিয়ে থাকে তালহার মুখের দিকে। শরীর কেমন শিউরে উঠছে। তালহার সেই দৃঢ় স্পর্শে যেন শরীর জুড়ে ঠান্ডা এক অন্যরকম স্রোত বয়ে যাচ্ছে। তার তালুর উষ্ণতা বুক কাঁপিয়ে তুলছে।
তালহা তার হাত না ছেড়ে চোখ সরাসরি তাহসানের দিকে রাখে। কেন ও সামনে বসে পড়েছে, তুই পেছনে বসো। আবার উঠে গিয়ে পেছনে কেন বসতে হবে তাকে? তাহসানের দৃষ্টি চলে যায় মেহরিনের হাতে, যেটা এখন তালহার হাতে বন্দী। মুহূর্তেই চোখ মুখ কঠিন হয়ে উঠল। দাঁত চেপে তাকিয়ে আছে, চোখে আগুন, চোয়াল শক্ত। ভেতরে ভেতরে রাগে ফুঁসে উঠছে, কিন্তু মুখে কোনো কথা বেরোচ্ছে না। কি বা বের হবে কিছু বলতেও পারছে না, অধিকার নেই যে। হালকা জুড়েই দরজাটা লাগিয়ে কটকট পায়ে পেছনের সিটে গিয়ে বসে। তালহা তখনও হাত ছাড়েনি। তা দেখে গলা খাকারি দিয়ে উঠল তাহসান। গাড়ি স্টার্ট দে, ক্লাসের টাইম হয়ে যাবে। তালহা হাত ছেড়ে গাড়ি স্টার্ট দেয়। বর্তমানে গাড়ির মধ্যে অদ্ভুত এক নীরবতা, কেবল ইঞ্জিনের গর্জন আর হালকা বাতাসের শব্দ। মুহূর্তটা থমথমে। একপাশে তালহার শান্তভঙ্গি, অন্য পাশে তাহসানের রাগ, তাদের বিপরীতে মেহরিনের হৃদয়ের দ্রুত স্পন্দন। তার কাছে বিষয়টা অন্য প্রবাহেই প্রবাহিত হচ্ছে। প্রায় 15 মিনিটের মাথায় তারা কলেজের সামনে পৌঁছে যায়। এই সময়ের মধ্যে সামনের লুকিং ক্লাসে যে কতবার মেহরিনের মুখের দিকে তাকিয়েছে তাহসান, তার হিসাব নিজেও জানে না। আর এসব তালহার তীক্ষ্ণ নজর এড়ায়নি। একবার মিররে তাকানোর সঙ্গে সঙ্গে তার চোয়াল শক্ত হয়ে উঠছিল। গাড়ি থামতেই তাহসান নেমে পড়ে। মেহরিনের জন্য দরজা খুলতে গিয়েও থেমে যায়, কারণ তালহার গলা ভেসে আসে, তুই আগে যা, ও পরে আসবে। একসাথে দেখলে কানাঘুষা হবে। তাহসান থেমে যায়, বিরক্তিতে ঠোঁট চেপে ধরে। ইচ্ছে না থাকা সত্ত্বেও গটগট করে হেঁটে চলে যায়। মেহরিনও তখন দরজা খুলে নামার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু হঠাৎ তালহার অনুভূতিহীন কণ্ঠের প্রশ্নে থেমে যায়, সেজেছ কেন? প্রশ্নটা এত হঠাৎ এসেছে যে মেহরিন কিছুক্ষণ নির্বাক হয়ে থাকে। সঙ্গে সঙ্গেই মনে বাড়ি খায়, তালহা কি তবে লক্ষ্য করেছে সে সেজেছে? আস্তে করে মাথা ঘুরিয়ে তাকায়, মিনমিনিয়ে বলল, এমনি। তালহা তার মুখের দিকে একবার তাকায়, চোখের গভীরে একরাশ রাগ আর চাপা বিরক্তি। পকেট থেকে টিস্যু বের করে তার দিকে এগিয়ে এলো। তালহাকে এমনভাবে আসতে দেখে মেহরিন কেঁপে ওঠে, একটু পিছিয়ে যেতে নেয়। কিশোরী মনে এইটুকুতেই পরের মুহূর্তে কি হবে তা নিয়ে নানান রঙিন ভাবনা ভেবে নেয়। তাকে পিছাতে দেখে এক হাতে তালহা তার মাথার পেছনটা ধরে নিজের দিকে এগিয়ে আনে। এতে যেন মেহরিনের হৃদস্পন্দন আরও শতগুণ বেড়ে যায়। কি করতে চাচ্ছে বুঝে ওঠার আগেই অন্য হাতের টিস্যু দিয়ে মেহরিনের ঠোঁট মুছতে শুরু করে। মেহরিন অবাক হয়ে যায়, চোখে একরাশ বিস্ময়ভরা প্রশ্ন। তালহা তার লিপস্টিক মুছে ফেলছে কেন? তাকে কি বাজে দেখাচ্ছে তাই? প্রশ্নাত্মক চোখে তার দিকে তাকিয়ে আছে মেহরিন। তালহার চোয়াল শক্ত, কপালের রগ ফুলে আছে, চোখে স্পষ্ট রাগের ছায়া। কিন্তু রেগে আছে কেন বুঝে উঠছে না। ঠোঁটের কোণে কোনো শব্দ নেই, কিন্তু টিস্যুর খসায় যেন সব রাগ ঝাড়ছে। মেহরিন চোখ নামিয়ে নেয়। তার ঠোঁটে থাকা লিপস্টিকের সঙ্গে যেন মুছে যাচ্ছে সকালবেলার হাসি, উচ্ছ্বাস আর ছোট্ট আত্মবিশ্বাসের ঝিলিকটুকু। কিছুক্ষণের মধ্যেই উড়াউড়ি মনটা যেন ছট থেমে যাওয়া সমুদ্রের মতো নিস্তব্ধ হয়ে পড়ে। তালহা তার ঠোঁট মুছে দিয়ে পেছনে সরে আসে। নিজের টাই টেনে ঢিলা করে দীর্ঘশ্বাস ফেলে কাট কাট গলায় বলে ওঠে, সাজলে তোমায় বিচ্ছিরি লাগে। আর যেন মুখে এসব রং টং না দেখি। কথাগুলো যেন মেহরিনের বুকের ভেতর তীরের মতো বিঁধে যায়। অবিশ্বাসে তার চোখ বড় হয়ে যায়। তালহা তাকে এভাবে বলছে, যে মানুষটাকে নিয়ে মনের অজান্তে টান অনুভব করে, যাকে দেখাতেই সে সাজল, সেই এমন তুচ্ছভাবে কথা বলছে। অপমানে মাথা নুয়ে নেয়। চোখের কোণে জল টলমল করছে। আশাভরা ছোট্ট মনটা যেন কেউ কাচের মতো ভেঙে ছুঁড়ে ফেলেছে মাটিতে। তালহা মেহরিনের দিকে একবারও না তাকিয়ে চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নেয়। যাও, ক্লাস স্টার্ট হয়ে যাবে। শোনামাত্রই মেহরিন কিছু না বলে গাড়ি থেকে নেমে হনহনিয়ে চলে যায়। পেছনে ফিরে তাকায় না, হয়তো অভিমানে, হয়তো অপমানে। তার হাঁটার শব্দ ধীরে ধীরে মিলিয়ে যায়, রেখে যায় নিস্তব্ধতার এক ভারী প্রতিধ্বনি। তালহা কিছুক্ষণ স্থির বসে থাকে। তার কিছুক্ষণ পর নিজের চুল শক্ত হাতে টেনে ধরে চোখ বন্ধ করে ফিসফিসিয়ে ওঠে। উফফিয়ার তালহা, কি করেছিস তুই? হোয়াটস দিস? সুন্দরভাবেও বলা যেত। তার কণ্ঠে অনুতাপের ঝড়। যেন নিজের বলা কথা বুঝতে পেরে আফসোস করছে। রাগে স্টিয়ারিংটায় খুশি মেরে বসে। তালহা, কন্ট্রোল ইউরসেলফ। বাংলা প্রথম পত্র ক্লাসে মোটামুটি সবাই বিরক্ত। ফিসফিসিয়ে গল্প চলছে চারদিকেই। কেউ চুপি চুপি হাই তুলছে, কেউ বই খুলে রেখেই দিবাস্বপ্ন দেখছে। আর ফারিন আর রাফি, তারা তো নিজেদের মতো ঝগড়া করছে। অনুপমের মামার মতো আমারও যদি এমন একটা মামা থাকতো, এখন স্বর্ণের এই দামের মধ্যে বিয়ে করিয়ে দিলে কোটিপতি হয়ে যেতাম। রাফির স্বপ্ন বিলাসী স্বরে ফারিন মুখ ভেঙচি মেরে বলল, তোকে তো ফ্রিতেও কেউ মেয়ে দিবে না।
ছেঁড়া খেতায় শুয়ে কোটি টাকার স্বপ্ন দেখিস। রাফি ভাব নিয়ে বলে উঠল, হাহ, তুই কি জানিস আমার জন্য মেয়ের বাপেরা পাগল হয়ে আছে। দুবাইয়ের শেখ মাহেরাও তার জামাইকে ডিভোর্স দিয়েছে শুধু আমাকে বিয়ে করার জন্য। এখনো ওয়েট করছে কবে আমি বড় হব, কবে বিয়ে করবে। তাদের কথায় পাশের বেঞ্চের কয়েকজন ফিকফিক করে হেসে উঠল। ক্লাসের একঘেয়েমি ভাঙার জন্য এমন অপ্রাসঙ্গিক কোথাও যেন মজার লাগছিল সবার কাছে। কিন্তু এই হাসাহাসির ভেতরেও জানালার পাশে বসে থাকা মেহরিনের মুখে কোনো হাসি নেই। তার সামনে সাদা কাগজের নরম হাতে লেখা চলছে 15/10/2025। আমাকে কি খুব বেশি খারাপ দেখাচ্ছিল? আমি তো এই প্রথম আপনাকে দেখাতেই সেজেছিলাম, অথচ আপনি তাকালেনই না, উল্টো আমাকে উপেক্ষা করে চলে গেলেন। জানেন, আপনার সেই ব্যবহারে আমি খুব কষ্ট পেয়েছি। না না, এটা আপনার দোষ না। দোষ আমারই, একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিলাম হয়তো। আপনার অজান্তেই, আপনার অনুমতি ছাড়াই আমি আপনাকে আমার ভেবে ফেলেছিলাম। আমি বলেই গিয়েছিলাম যে আমি কে। আমি তো এক গ্রামের সাধারণ মেয়ে, যার ঘর সংসার, স্বপ্ন সবই ছোট্ট সীমায় বাঁধা। অথচ আমি চেয়ে বসেছিলাম আপনাকে, আপনাকে, যে আমার থেকে আলোকবর্ষ দূরে দাঁড়িয়ে। হয়তো এটাই আমার পাগলামি, বামন হয়ে চাঁদ ছোঁয়ার চেষ্টা। তবে জানেন, আমার মনে আপনার প্রতি অহেতুক এক টুকরো অভিমান জমেছে। জানি এসব কিছু আপনি খেয়ালও করবেন না, খেয়াল করার কোথাও না। তবে শুনুন তা। বাকিটুকু লেখার আগেই মেহরিনের নামে ডাক পড়ে কলেজের পিয়ন এসে বলল, মেহরিন মাহা নামে কে আছে? ব্যাগ নিয়ে আসো, তোমার পরিবারের লোক এসেছে নিতে। মেহরিন চমকে উঠে। পরিবারের লোক এসেছে কথাটা শুনতেই ভীতু হয়ে যায়। চাচা চাচি কেউ আসেনি তো? আশেপাশে তাকে সে মনে মনে ভাবল, সত্যি কি তারা এসেছে? এদিকে রাফিও মেহরিনের দিকে সন্দিহান চোখে তাকিয়ে বলল, তোর চাচা চাচি আবার এই অবধি চলে আসলো না তো? মেহরিন ঢুক গিলে বলল, তাদের তো চিনারই কথা না। আল্লাহ জানে, আগে গিয়ে দেখি। তাড়াহুড়ো করে ইংলিশ শিটের মাঝে রেখে দেয় অর্ধেক লেখা চিঠিটা। ব্যাগ কাঁধে নিয়ে হালকা কাপা পায়ে এগোতে থাকে। মনের ভেতর অস্থিরতা ভরে ওঠে। পা যেন নিজের ইচ্ছার বাইরে হেঁটে চলছে। সত্যিই কি তার চাচা চাচি এসেছে? ক্লাস থেকে বেরিয়ে আশেপাশে কাউকে না দেখে সে পিয়নের দিকে এগিয়ে যায়। চাচাকে এসেছে? কাউকে দেখছি না তো। লোকটি গেটের দিকে ইশারা করে বলল, বলেছে গেটের বাইরে অপেক্ষা করছে, তুমি যেতে। মেহরিনের হৃদয় কেমন যেন থক করে ওঠে। কিছুটা ভীত, কিছুটা কৌতূহল নিয়ে পা চালিয়ে সে গেটের দিকে এগোতে থাকে। মনে সংকোচ নিয়ে এক পা এগোচ্ছিল মেহরিন, ভেতরটা ঘুরছে অজানা ভয়। গেট পেরোনোর সঙ্গে সঙ্গেই সেই চেনা মুখখানা চোখের সামনে এসে পড়ল। মেহরিন থেমে গেল। তালহা এখানে কি করছে? অফিস থেকেই এসেছে বলে মনে হচ্ছে। তবে কি তালহাই তার ছুটি নিয়েছে? কিন্তু কেন? মনের মধ্যে নানা প্রশ্ন নিয়ে সে রাস্তা পার হয়ে তালহার ঠিক সামনে দাঁড়ালো। তালহা তখন ফোনে কথা বলায় ব্যস্ত, হয়তো কোনো ক্লায়েন্টের সঙ্গে। মেহরিনের উপস্থিতি সে খেয়ালও করেনি। মেহরিন এক পলক তাকিয়ে প্রশ্ন করল, আপনি আমাকে নিতে এসেছেন? তার কণ্ঠে সে দিকে নজর পড়ল তালহার। তাকে দেখে কোনো উত্তর না দিয়ে মোবাইলে কথা বলার মাঝেই ফ্রন্ট সিটের দরজা খুলে চোখ দিয়ে ইশারা করল বসতে। মেহরিন বাধ্য মেয়ের মতো বসে পড়ে দরজা বন্ধ করে তালহা নিজেও ড্রাইভিং সিটে বসল। কথা শেষ করে তার মোবাইলটা আচানক মেহরিনের কোলের ওপর রাখল। হঠাৎ এমন আচরণে মেহরিন বিস্মিত হয়ে মোবাইলের দিকে তাকায়, তার পরপর প্রশ্নাত্মক চোখে তালহার দিকে তাকায়। তালহা গাড়ি স্টার্ট দিয়ে তার দৃষ্টি পরখ করে হেসে বলল, কেন, আমি ছাড়া আর কেউ নিতে আসবে নাকি? মেহরিন বলল, পরিবারের লোক বলায় ভয়ে পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম চাচা চাচি। বাকিটুকু বলার আগে তালহা হঠাৎ চোখ মুখ কুঁচকে বলল, কেন, তারাই কি শুধু তোমার পরিবারের লোক? আমরা না। মেহরিন তালহার কথায় মুখ ফিরিয়ে জানালার কাঁচ ভেদ করে বাইরে তাকালো। দীর্ঘশ্বাস ফেলে বুকটা যেন হঠাৎ ভারী হয়ে গেছে। সকালের সেই ঘটনা ফের মাথায় আসে। হঠাৎ নিজের মধ্যে এক অজানা একাকিত্ব অনুভব করছে, মনে হচ্ছে এই দুনিয়ায় তার আপন বলতে কেউ নেই। অথচ শিকদার পরিবারের স্নেহ ও ভালোবাসায় কয়েক ঘন্টা আগেও সে এই কথা বলেই বসেছিল। নিঃসন্দেহে তারা সবাই খুব ভালো, তবে বাস্তবতা এটাই, সে তাদের পরিবারের কেউ না। খাঁটি ভাষায় বলতে গেলে সে ওই বাড়ির আশ্রিতা। তবে শরীয়তের চোখে তার একটা আলাদা পরিচয় আছে, সে তো তালহার বউ। এই কথাটা ভেবে মেহরিন হঠাৎ তালহার দিকে চোখে তাকালো। মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে, মাঝে মাঝে টুক রিলায় গলার উঁচু অংশটা ওঠানামা করছে। হঠাৎ তার নজরে পড়ে সেখানে একটি ছোট তিল আছে। বেশ মনোযোগ সহ কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে, তবে কিছু একটা মাথায় আসতেই চোখ সরিয়ে নিল।
নিজেকে ধাতস্থ করে মনে মনে বলল, উনি তোর জন্য নয়, উনি তো প্রথমেই সাবধান করেছে। তাও কিভাবে বেহার মতো আচরণ করছিস মেহরিন? ঠিক সেই ভাবনার মাঝে তালহা হঠাৎ বলল, হুম। উত্তর দিলে না। মেহরিন হালকা হেসে উঠল, হাসিটাতে যেন একটু তাচ্ছিল্যের ছোঁয়া মিশে আছে। তালহা একফাক তাকালো তার দিকে। মেহরিন নিজেকে সামলে কৃতজ্ঞ স্বরে বলল, আপনারা তো আমাকে আশ্রয় দিয়েছেন। আপনার বাড়িতে আমি একজন আশ্রিতা মাত্র। আপনাদের কাছে কোটি কোটি ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি জীবন দেওয়ার জন্য। মেহরিনের কথা শুনে তালহা হঠাৎ ব্রেক কষল। জুড়েই ব্রেক ধরায় সামনের দিকে ঝুঁকে যায়। তবে সিট বেল্ট বাধায় নিজেকে সামলে নেয় মেহরিন। একটু ভয়ও পেয়েছে, ভীতু চোখে তালহার দিকে তাকালো। তালহা অবুঝের মতো তাকিয়ে আছে, যেন তার কথাগুলো বুঝে ওঠেনি। কণ্ঠে অবাক ভাব নিয়ে বলল, তুমি আমাদের সম্পর্কে এমন চিন্তা রাখো? মেহরিন চোখে চোখ রেখে বলল, চিন্তার বিষয় নয়। কথা তো ঘুরে ফিরে একটাই দাঁড়ায়, তাই না? আমি তো আর আপনার কোনো রক্তের কেউ না, আত্মীয় নই। সেই হিসেবে ধরে তো আপনাদের বাড়িতে আশ্রিতা। তার কথা শুনতাই রাগে তালহার চোখ মুখ কঠিন হয়ে উঠল। ঝাড়ি দিয়ে বলে উঠল, শাট আপ, স্টুপিড। এত বেশি চিন্তা করতে কে বলেছে? শিকদার পরিবারের সবাই তোমাকে একজন পরিবারের সদস্য হিসেবে দেখে। কেউ আজ পর্যন্ত আঙুল তুলেছে তোমার দিকে? এমন কিছু বলেছে? খারাপ আচরণ করেছে? মেহরিন মাথা নেড়ে না করল। তা দেখে তালহা ফুঁসে উঠল, তাহলে তোমার এই গবেট মাথায় এগুলো কে টেলেছে? মেহরিনের মুখ চুপসে গেল। অসহায় চোখে তাকালো তালহার দিকে। কিন্তু এটাই তো সত্যি। বাইরের কেউ যদি জিজ্ঞেস করে এই মেয়েটিকে, তখন কি বলবেন? আত্মীয়, পরিচিত, নাকি অন্য কোনো সম্পর্ক? নাকি আশ্রিতা? শেষ শব্দটা যেন আগুনে ঘি ঢালল। আশ্রিতা এই শব্দটা তালহার কাছে যেন পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর শব্দ শোনালো। রাগে দাঁত কিরুমিরিয়ে বলল, এত এক্সট্রা ভাবনা মাথায় আনতে তোমাকে কে বলেছে? মেহরিন হালকা হাসল, কিন্তু সেই হাসিতে দুঃখের ঘন ছায়া স্পষ্ট। এই যে দেখলেন, উত্তর নেই আপনার কাছে। আমি নিজেও মানি আমি আপনাদের বাড়ির আশ্রিতা। আপনিও বললে সমস্যা নেই। তালহার যেন বাঁধ ভেঙে গেল। মুহূর্তেই চরম ক্ষেপে উঠে স্টিয়ারিংয়ের জোরে আঘাত করে বসে। মেহরিন ভয়ে পেয়ে কেঁপে উঠল, চোখ তুলে তাকাতেই আরো ভয়ে পেয়ে গেল। তালহার চোখ মুখ লাল হয়ে আছে। এভাবে রাগার কারণ বুঝে উঠল না মেহরিন। কঠিন চোখে তাকিয়ে ধমক দিয়ে বলল, স্টপ আর উই স্টুপিড। এক কথা বারবার বলছো, বলেই যাচ্ছ। এই তোমার পরিচয় দিয়ে কি করবে? পরিচয় দিয়ে মুড়ি খাবে? নাকি কাউকে খাওয়াবে? বলো। শেষ কথাটুকু তালহা উঁচু সুরে বলল। মেহরিন মাথা নিচু করে ফেলল, এতটাই যেন মনে হচ্ছে হাঁটুর সঙ্গে মাথা লেগে যাচ্ছে। তোতলাতে তোতলাতে বলল, তো কেউ যদি পরিচয় জানতে চায়? তালহা মুহূর্তেই ফের গর্জে উঠল। আবার সেই পরিচয়? এই মেয়ে তোমার সমস্যা কি? তুমি এখন আমাদের পরিবারের একজন। আর তার চেয়েও বড় কথা, তুমি আমার বউ। রাগের মাথায় লাস্টটুক বলতে যেও হঠাৎ থেমে গেল। যখন বুঝতে পারল সে কি বলতে যাচ্ছিল, একরাশ দ্বিধা হাসফাস শুরু হলো ভেতরে ভেতরে, চোখ সরিয়ে বাইরে দৃষ্টি ঘুরালো। এতক্ষণ মাথা নিচু করে থাকা মেহরিন হঠাৎ মাথা তুলে তাকায়। চোখে কৌতূহল, গলায় অবাক সুর। আমি আপনার কি? তালহা এদিক ওদিক তাকিয়ে গভীর এক নিঃশ্বাস নিয়ে বলল, তুমি আমার দায়িত্ব। আর তালহা শিকদার কখনো নিজের দায়িত্ব থেকে পিছিয়ে যায় না। কথাটা বলেই সে গাড়ি স্টার্ট দিল। গাড়ি এগোতে লাগলো নীরব রাস্তায়। মেহরিন চুপচাপ বসে রইল। নিঃশব্দে এক দীর্ঘশ্বাস ফেলল। আফসোসের নিঃশ্বাস বেরিয়ে আসলো। মনটা চেয়েছিল ওটা যেন বউ বলতো তালহা। তবে পরে আবার নিজের ওপরই রাগ উঠল, কেন সে তালহার কাছে এতটা আশা করে। দুনিয়ায় কি আর কোনো ছেলে নেই? পরমুহূর্তেই মন আবার ঘুরে ফিরে একই জায়গায়। তালহাই তো তার জীবনের প্রথম ভালো লাগার মানুষ। আর তার চেয়েও বড় সত্য, তালহা সেই পুরুষ যার সঙ্গে সে হালাল সম্পর্কে বাঁধা। একটা তপ্ত শ্বাস ফেলল মেহরিন। জানালার বাইরে তাকিয়ে ভাবল তার জীবনটা এমন না হলেও পারত। মা বাবার ভালোবাসা পায়নি, দাদি ছিলেন তিনিও চলে গেছেন। এখন ভালোবেসে বসেছে এমন একজনকে যে তার হবার নয়। মাঝে মধ্যে ভীষণ ইচ্ছে করে বলতে, আমাকে একটু ভালোবাসুন তলহা। বেশি না, একটুখানি। গাড়ি এসে থামল শপিং মলের সামনে। দরজা খুলে নেমে এলো তালহা গম্ভীর মুখে। মেহরিন জানালার বাইরে তাকিয়ে কিছুটা বিভ্রান্ত, বুঝতে পারছে না এখানে আসার উদ্দেশ্য কি। তালহা দরজা খুলে সামান্য ইশারা করতেই সে প্রশ্ন মনেই ধীরে ধীরে গাড়ি থেকে নামে। কাঁধে ব্যাগ, হাতে খানিকটা দোটানা। তালহা চুপচাপ এগিয়ে এসে ব্যাগটা খুলে নেয়, নিঃশব্দে গাড়ির পেছনের সিটে রেখে দরজা লক করে দেয়।
কোনো কথা না বলেই সে হাঁটা শুরু করে মলের দিকে। মেহরিন অবাক হয়ে তাকিয়ে এক মুহূর্ত দাঁড়িয়ে অবচেতনে পিছু নেয় তালহার। চলন্ত সিঁড়ি দিয়ে দুজন উপরে উঠছে। চারিদিকে চোখ বুলাতেই চিলমিল করে সাজানো গুছানো বিভিন্ন শোরুমগুলো চোখে পড়ে। জায়গাটা তার কাছে অপরিচিত, এই প্রথম এসেছে সে। দোতলায় উঠেই তালহা সোজা হাঁটা দেয় গার্লস কর্নার এর দিকে। মেহরিন বিস্ময়ে এগোচ্ছে, চারপাশে যেন মেয়েদের জগৎ, রঙিন কাপড়, জুতা, পারফিউম আর কসমেটিক্সে ভরা সব তাক। তালহা গিয়ে দাঁড়ায় কসমেটিক্স সেকশনে। দুই হাত পকেট গুজে ঠান্ডা গলায় এক স্টাফকে বলে, ভালো কোয়ালিটির লিপস্টিক দেখান। কথাটা যেন মেহরিনের কানে হঠাৎ বাজ পড়ে। লিপস্টিক? তার চোখ গোল হয়ে যায়, ভ্রু কুঁচকে তাকায় তালহার দিকে। এই মানুষটা কি লিপস্টিক নেবে? কিন্তু কেন? সে কি মেয়েদের মতো সাজবে নাকি তাই? ভাবতেই নিজের ভাবনায় নিজেই বিরক্ত হয়। ছি, কিসব ভাবছে। তালহা মেয়েদের মতো সাজতেন যাবে কেন? তার এই এলোমেলো চিন্তার মাঝেই তালহার শান্ত গভীর কণ্ঠস্বর ভেসে আসে। চুপ করো। মেহরিন থতমত খেয়ে বলল, কি? লিপস্টিক? আমি? হুম। ফার্স্ট দেখো কোনটা ভালো লাগে। তালহার চোখে তখন অদ্ভুত এক স্থিরতা। মেহরিন অবাক চোখে তাকিয়ে থাকে তার দিকে। মেহরিনের অবাক মুখটা দেখে তালহা নড়েচড়ে দাঁড়ায়। তারপর সরাসরি বলল, আম সরি মেহরিন। সকালের ওই আচরণটা আমার করা উচিত হয়নি। তবে নেক্সট টাইম থেকে কলেজে অভাবে সেজে যাবে না, স্টুডেন্টের মতোই যাবে। মেহরিন বিস্ফারিত চোখে তাকিয়ে থাকে। তালহা তাকে সরি বলছে, তার মানে তালহা তার রাগ অভিমান খেয়াল করেছে। নিমিষেই সকালের সেই অভিমান, মন খারাপ, সবকিছু যেন মুছে যায়। মনে অজানা আনন্দের আবির্ভাব ঘটে। তালহা তার চোখে সেই বিস্ময় দেখে এক পা এগিয়ে এসে বলল, এবার চুজ করো, কোনটা ভালো লাগে নিয়ে নাও। শব্দটা যেন মেহরিনের হৃদয়ে মিষ্টি এক ছোঁয়া দিল। মুহূর্তেই তার মুখ উজ্জ্বল হয়ে উঠল, সব রাগ গলে গেল পানির মতো। অশান্ত মনটা ফুরফুরে হয়ে উঠে, যেন সকালের ঝড়ের পর বিকেলের রোদ উঠেছে হালকা কুয়াশা মেখে। তালহা তাকে লিপস্টিক কিনে দিতে নিয়ে এসেছে, এই ভান্নাতেই যেন গাল ভরে উঠল হাসিতে। সে তখনই ব্যস্ত হয়ে গেল কালার বেছে নিতে। একটার পর একটা লিপস্টিক হাতে নিচ্ছে, কালার দেখছে, আবার ফিরিয়ে রাখছে। চোখ মুখ কোচকাচ্ছে, ঠোঁট বাঁকাচ্ছে, কখনো ভাবছে এইটা ভালো হবে না, আবার পরেটা তুলছে। তালহা পাশেই দাঁড়িয়ে সব দেখছে নিঃশব্দে। তার দৃষ্টি স্থির, কিন্তু মুখে হালকা প্রশান্তি। এই মেয়েটাকে এমনভাবে খুশি হতে দেখে ভালো লাগছে, তাও আবার তার নিজের কারণে। হঠাৎ মেহরিনের মুখে চিন্তার ছায়া পড়তেই তালহার সেই হাসিটা মুছে গেল। সে কপাল কুঁচকে জিজ্ঞেস করল, অ্যানি প্রবলেম? তার কণ্ঠে অদ্ভুত এক কোমলতা, কিছুটা চিন্তিত। মেহরিন একবার তালহার দিকে তাকায়, আবার হাতের দিকে। মুখটা খানিকটা কুঁচকে অনুতপ্ত স্বরে বলল, হাতে অ্যাপ্লাই করে কালার দেখতে যে সাদা হিসেবে লেগে গেছে। তার মুখের সেই বাচ্চা বাচ্চা ভাব, ঠোঁট হালকা উল্টে রেখেছে, চোখে হালকা অস্থিরতা, এসব তালহার চোখ এড়িয়ে যায় না। মুখে অজান্তেই হাসি ফুটে ওঠে। কিছু না বলে হঠাৎ বাম হাতের হাতাটা গুটিয়ে সেই হাতটা সামনে বাড়িয়ে দেয়। নাও, এখানে অ্যাপ্লাই করে দেখো। মেহরিন হকচকিয়ে তাকায়। আপনার হাতে? তালহা শান্ত গলায় বলে, হুম। এক মুহূর্তের জন্য মেহরিন স্থির হয়ে যায়। তবে পর মুহূর্তে এত না ভেবে এক একটা লিপস্টিক হাতে নেয়, তালহার বাড়িয়ে দেওয়া হাতে অল্প করে লাগিয়ে দেখে নেয় রংটা কেমন। এদিকে শপের একজন সেলস গার্লও তাদের দেখে মিটিমিটি হাসছে। মেহরিন একটার পর একটা লিপস্টিক ট্রাই করে। প্রায় 10-12টা দেখার পর অবশেষে 3টা রং পছন্দ করে। তালহা কোনো কথা না বলেই সেই শেডের সবগুলো নিয়ে নেয়, 12টার 12টাই। মেহরিন চমকে বলল, এতগুলা কেন? দরকার নেই তো এত। তালহা স্বাভাবিক কণ্ঠে উত্তর দেয়, তাহিয়াও ইউজ করবে। মেহরিন আর কিছু বলার আগেই সে কাউন্টারের দিকে এগিয়ে যায় পেমেন্ট দিতে। তখন পাশের এক সেলস গার্লও মেহরিনের কাছে এগিয়ে এসে মুচকি হেসে জিজ্ঞেস করল, হাসবেন নাকি আপনার? প্রশ্নটা শুনে মেহরিনের মুখ মুহূর্তেই গোলাপি হয়ে ওঠে, চোখ পলকে তালহার দিকে যায়, ভেতরে কোথাও এক অচেনা অনুভূতির ঢেউ এসে টোকা দেয়। তালহা তখন অনেকটা দূরে দাঁড়িয়ে কাউন্টারের কাছে। মেহরিনের ঠোঁটের কোণে ধীরে ধীরে একটুখানি হাসি ফুটে ওঠে। চোখ নামিয়ে নিয়ে নরম কণ্ঠে জবাব দেয়, জি। মেয়েটি সঙ্গে সঙ্গেই মুগ্ধস্বরে বলে ওঠে, অনেক লাকি আপনি। স্যার খুব ক্যারিং, মাশাল্লাহ। নজর না লাগুক। কথাটা শুনে মেহরিন কিছুটা লজ্জা পায়। হৃদয়ের কোথাও একটা জায়গা যেন নরম উষ্ণতায় ভরে উঠেছে। তার দৃষ্টি অনিচ্ছায় আবারও তালহার দিকে যায়, এই মানুষটা সত্যিই তার প্রতি এতটা কেয়ারিং, নাকি সে শুধু এই মুহূর্তের জন্য মনে হয়েছে তাদের। ঠিক তখনই তালহা কাউন্টারের দিক থেকে এগিয়ে আসে, হাতে শপিং ব্যাগ।
জনের চোখ একবারের জন্য মিলতেই তালহা ইশারা করে সাথে চলতে। মেহরিন তার পেছনে পেছনে পায়ে পা ফেলে বেরিয়ে আসে। বাইরে দুপুরের রোদটা নরম হয়ে এসেছে, বাতাসে হালকা উষ্ণতা। ফেরার পথে কেউ আর কথা বলেনি। গাড়ির ভেতরে শুধু হালকা পারফিউমের গন্ধ আর এক অদ্ভুত নীরবতা ছিল। বাসায় পৌঁছাতে প্রায় 2টা বাজে। বাসায় এসে জানতে পারে আজ বিকেলেই সবাই যাবে ঋতুর খালার বাসায়। তার খালাতো বোনের জন্মদিন, সেই উপলক্ষেই ছোটখাটো পার্টি হবে। মেহরিন কিছুটা খুশি হয়, তালহার দেওয়া লিপস্টিক তাহলে আজকেই পরবে। আজকের দিনটা তার অন্যরকম গেল, খারাপ ভালো সব মিলিয়ে বেশ ভালোই চলবে।